আপনি আপনার শত্রুকেও যদি ছোট করেন, আপনি নিশ্চিত থাকেন সমপরিমাণ অপদস্থ আপনাকেও হতে হবে। মানুষের প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্যই এক একটা পারফিউম। খেজুরের গুড় মুখে দিয়ে বলবেন এ তো একদম তিতা লাগছে, আমলকির মতো লাগছে, সেদিন ভাববো পৃথিবী শেষ, তখন আমিও ওই উল্টো পথেই হাঁটবো। রংচঙে খুব জিনিস মানুষের খুব একটা আকৃষ্ট করেন না। মানুষকে সবসময় নির্মল এবং একটু সাদাসিধে জিনিস পছন্দ মানুষের। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রই তো হচ্ছে শব্দ। এই অস্ত্র দিয়ে কারো হৃদয়ে একেবারে রক্তপাত ঘটানো যায়, আবার কারো হৃদয়ে ফুল ফোটানো যায়। আসলে মানুষ কিন্তু তার পুরনো জায়গায় ফিরতে চায়। মানুষ শুধু অভিনয় করে তার বর্তমানকে টিকিয়ে রাখতে চায়, একথা সত্য, কিন্তু মানুষ সেই তার অভাব অনটন জরাজীর্ণ যে পুরাতন সময়টা সেটারই প্রেমে পড়ে থাকে। জুয়েল রানা সে তাকে কোথায় দেখতে চায়? পৃথিবীতে কোনো মানুষই আসলে তাকে কোনো একটা পর্যায়ে দেখতে চায় না। সবাই তাকে ছোটাচ্ছে আর সে ছুটছে। প্রকৃতির মাঝে একটু স্বর্গীয় প্রশান্তি নিয়ে আমি জাস্ট আস্তে আস্তে মারা যাচ্ছি এটুকুই দেখতে চাই। আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ তুমি পারবে, তাহলে আপনি শূন্য পকেটেও অনেক কিছু পারবেন। পৃথিবীর কোনো নারী তার শ্বশুরবাড়িতে যুদ্ধ সংঘর্ষ করার জন্য যায় না। আমি বলছি দর্শক, আমি আপনাদের এখন এমন একটা কিছু দেখাবো যেটা আপনি জীবনে দেখেননি, দেখেন এইরকম ইন্ট্রো যেন না হয়। দর্শক, স্বাগত যুগান্তরের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমরা হাজির হয়েছি, আমাদের সাথে আছেন সবার অনেক পরিচিত একটা মুখ, জুয়েল রানা ভাই। আপনারা হয়তো সবাই চেনেন। স্বাগত জুয়েল রানা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু ফর্মাল ওয়েতেই গেলাম, যদিও কিছুক্ষণ আগে আপনার সাথে কথা চলছিল, তারপরেও দর্শকদের জন্য একটু ফর্মাল ওয়েতে যেতে হলো। একটু আপনার কাছ থেকে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে যে হুট করে কন্টেন্ট ক্রিয়েশনে এই মানুষটা, আমরা কিছুক্ষণ আগেও যে আসলাম, বেশ কয়েকজন আপনার সাথে কথা চললো, তো এইখান থেকে আমাদের কাছেও একটা আগ্রহের জায়গা তৈরি হলো যে এই মানুষটা আসলে কিভাবে শুরু করলো, তার কি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল কিনা, আমরা যেমন সাংবাদিকতায় পড়েছি শিখেছি, এই মানুষটা আসলে কিভাবে এইটার সাথে যুক্ত হলো, কিভাবে এত সাবলীলভাবে কথা বলে, তার উচ্চারণ এত শুদ্ধ কিভাবে তিনি আয়ত্ত করতে পারলো? না, এটা আসলে কোথাও তো মনের মধ্যে একটা কিছু ছিলই। হয়তোবা আমি পরিবারের চাপে পড়ে কিংবা পৃথিবীর নিয়মের কাছে হেরে গেছি। শুরুতেই হেরে গেছি বলতে আমাকে জাগতিক জীবনের চিন্তা করতে হয়েছে। এখন যে জাগতিক জীবনের চিন্তার বাইরে আছি এরকমটি না, কিন্তু চাকরি করতে হয়েছে। মানে লয়ার হওয়ার জন্য যা যা করার দরকার সেটা করতে হয়েছে, ব্যাংকের ম্যানেজারই করতে হয়েছে। কিন্তু ওই যে মনের মধ্যে যে ক্ষুধাটা ছিল, মানুষ কিন্তু দিন শেষে সেটা প্রকাশ করেই ফেলে। তো আমার ব্যাপারটাও তাই ছিল। আমার মনে হলো যে এখানে আমি শান্তি পাচ্ছি না, আমার শান্তি আসলে প্রকৃতির মধ্যেই। যখন আপনার এখানে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, তখন আমরা সবগুলো চরিত্র দূর থেকে দেখলাম। এখানে বসে দেখেন, যে ট্যাক্সি চালাচ্ছে খুবই উদ্বিগ্ন, একটা মানুষ দুপুরের খাবার খাচ্ছে, একদম হুড়মুড় করে খাচ্ছে, যেন কিসের একটা টেনশন, পাকস্থলীর সাথে মস্তিষ্কের মেলবন্ধন নেই, বোঝা যাচ্ছে। আবার যে চায়ের দোকানদার, তার ব্যবহারেও অনেক রুক্ষতা। সব মানুষ যেন কিসের জন্য ছুটছে। পাশের যে ফাঁকা জায়গা, সেখানে কেউ বাইক চালানো শিখছে, কেউ বা কার ড্রাইভ করা শিখছে। মানে সব মানুষ শুধু ছুটছে, অথচ পৃথিবী নিজেই কিন্তু সূর্যের চারপাশে অনেক দ্রুত ছোটে। এই যে ছোটাছুটির ব্যাপারটা, তো আমাদের জীবনটা ওরকম হয়ে গিয়েছিল। অনেক ছুটছি, কোথায় থামবো জানি না। আমার মনে হলো যে মানে আই শুড স্টপ, আমার থামা উচিত। জীবনটাকে একটু দূর থেকে, একটা কোণা থেকে দেখা উচিত। একটা রুমের কোণায় যে বসে থাকে, সে কিন্তু পুরো ভিউটা দেখে। আমার মনে হলো জীবনটাকে একটু দূর থেকে দেখি, এই জাগতিক হিসেব নিকেশের বাইরে গিয়ে একটু দেখি যে আসলে ফ্লেভারটা কেমন। পৃথিবী তো বড্ড সুন্দর। এই যে কিছুদিন আগে দেখেন, এই যে আর্টেমিস 2 থেকে তার জানালা থেকে পৃথিবীর ছবি পাঠিয়েছে নভোচারীরা। বলুন তো পৃথিবী কত সুন্দর। মানে এত সুন্দর জায়গা তো আর মনে হয় মহাবিশ্বের কোথাও নেই। দারুণ কিন্তু পৃথিবী, কাছ থেকে যত সুন্দর, দূর থেকে আরও সুন্দর। এই সুন্দর পৃথিবীর ফ্লেভারটা নেওয়ার জন্য আমার ছাড়তে হয়েছে। আমার মনে হলো যে যদি এইভাবে ছুটতেই থাকি এবং পরিবারের চাহিদার মেশিনে রূপান্তরিত হই, তাহলে আমি কিন্তু আসলে ওভাবে শেষ হব। মানে আমার জীবনটা একটা গতিতে যাবে, সেখানে গিয়ে আমি একটা বয়সে গিয়ে হয়
আমার প্যারালাইজড হবে, না আমি স্ট্রোক করবো, মানে এখন যে করবো না তা না, কিন্তু বেশিরভাগই ওরকমই হওয়ার কথা। মানে আসলে যারা সব কিছু করছে, অনেক ছুটছে, পরিবারের মানুষের জন্য সব করছে, তারা কি দিন শেষে একটা স্বস্তির মৃত্যু পাচ্ছে না? কোথাও তাদের একটা তো অতৃপ্তি রয়েই গেল। সবচেয়ে ভয়াবহ অতৃপ্তি হচ্ছে আপনার জীবনের রস আস্বাদন করতে না পারাটা। তো আমার কাছে মনে হয়েছে যে এসব ছেড়ে একটু ভিন্ন পথে হাঁটা যাক, যেখানে আমার ফোন কল আসবে না, অর্থাৎ এরকম ফোন আসবে না যে এই মাসে আপনার এত টার্গেট, আপনি কি করছেন, কেন কাজ করছেন না, বসে আছেন কেন, এই ছুটির জন্য অ্যাপ্লিকেশন করা, আবার কাউকে ছাড় করা, তার মানে তৈলমর্দন করা, আবার তার মনও না পাওয়া। মানে আমার মনে হয়েছে কি যে আমি একটু স্বাধীন থাকতে চাই, ঠিক যেভাবে স্বাধীনতা ভোগ করে একটা পাখি। আমার এই পাখির জীবনটা চেয়েছি, কারণ ছোটোবেলায় তো মনে হতো যে অত কিছু লাগে না। তো ছোটোবেলায় যদি মনে হয় অত কিছু লাগে না, তাহলে বড় হলে কেন লাগে? তো মনে হলো যে জীবনটা একটু সহজ করা যায় কিনা। এই সহজ জীবনের অন্বেষণে প্রকৃতির সাথে জড়িয়ে পড়া। এখন ওই যে কোথাও তো একটা পেটের টান থাকেই, তো সেই প্রকৃতি কন্টেন্টের উপজীব্য করে নেয়া, যেন এখান থেকে আমি আয় করতে পারি। এইটা মূলত হয়েছে কি যে একসাথে দুইটা পাওয়া। প্রকৃতিকে বর্ণনা করতে গিয়ে কন্টেন্টের সোর্স বেড়েছে, কন্টেন্ট চলে এসেছে, এবং এই কন্টেন্টের মাধ্যমে আমার জীবনটাও এই জাগতিক যা চাহিদা সেটা মিটে যাচ্ছে। তো এই সব করতে গিয়ে কন্টেন্টের জগতে ঢুকে পড়া এবং সেটা প্রকৃতিকেই বেছে নেওয়া, কারণ আমার কাছে মনে হয়েছিল ঘুরতে হবে। এরকম চাওয়া হয়তো বা কত মানুষের পূরণ হয়েছে আমি বলতে পারবো না, জানি না, খুবই কম, সাধারণত হয় না। অনেকেই যেটা হতে চায় সেটা হতে পারে না, হয়তো বা অনেকেই পড়ালেখা করে ব্যাংকিং সেক্টরে, চাকরি করতে হয় অন্য একটা সেক্টরে, তো এইটাই হয়ে যায় সাধারণত। আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লয়ে পড়েছেন, তো এই পড়ালেখার সময় কিন্তু আমরা যেটা করি যে শেষের দিকে একটা চিন্তা থাকে চাকরি করার, ছোটার একটা ড্রিম থাকে, আমি কোন দিকে যেতে চাই। আপনার কি আসলেই কোনো সেই সময়ের স্বপ্নটা কি ছিল? মানে আসলে স্বপ্ন কি মানুষের এরকম হয় না। কিন্তু দেখেন, আপনি কি গণমাধ্যম কর্মী হতে চেয়েছিলেন খুব ছোটবেলায়? সম্ভবত হতে চাননি, অন্য কিছু চেয়েছিলেন। একটা মানে শৈশবে মানুষ কিন্তু ওইটা হতে চায় না, পরবর্তী জীবনে সে যা করে। তো আসলে ওই রকম হয় না। মানুষের চাওয়াটা এটা সম্পূর্ণ পৃথিবীর কিছু মানুষের উস্কানি। আমি মনে করি মানুষের ড্রিমটাই হচ্ছে মানুষের উস্কানি, মানুষের নিজস্ব চিন্তা ওটা থাকে না। ছোটোবেলায় আমাদের স্বপ্ন ছিল এটা ভিন্ন কিছু করব। যেমন ধরুন, আমার স্বপ্ন ছিল ট্রাক ড্রাইভার হব। ট্রাক ড্রাইভার হলে সারা বাংলাদেশে ঘোরা যাবে। আমাদের গ্রামে বেশ কয়েকটা ট্রাক ড্রাইভার আছে, তারা এসে বলতো যে আর বললো না, সিলেটে গেলাম 7 রঙের চা খেয়ে আসলাম, চট্টগ্রামে গেলাম মেজবান খেয়ে আসলাম। মানে আমার মনে হতো কি যে এরাই হ্যাপি আছে। বিভিন্ন জায়গায় যায়, বলছে ওই পঞ্চগড় গেলাম, বালি নিয়ে আসতে গেলাম, ওখানকার খাবারের টেস্ট এরকম, ওইখানকার রান্না এরকম। আমার মনে হতো যে এই তো দারুণ ব্যাপার, ওরা তো ঘুরতে পারে, ওরা তো দেখতে পারে, তাহলে আমার ওইটা হতে হবে। একটু বড় হয়ে মনে হলো না, ভিন্ন কিছু হতে হবে। আজকের যে সন্তানেরা যারা স্কুলে থাকে, যাদেরকে প্রশ্ন করা হয় যে তুমি বড় হয়ে কী হবে, দেখেন কেউ কিন্তু তার মস্তিষ্ক থেকে কোনো কিছু লেখে না, বুঝতে পারে না। সবাই লেখে তার মায়ের চাহিদার গল্প, তার বাবার চাহিদার গল্প। একটা ছোট বাচ্চা কিভাবে বোঝে তাকে ডাক্তার হতে হবে, কিভাবে বোঝে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, কিভাবে বোঝে সে পুলিশ অফিসার হতে হবে, এগুলো একটাও তার চিন্তা না। ছোট বাচ্চার কাছে প্রশ্ন করলে উত্তর আশা করা যায় আমি ঘাস ফড়িং হব, আমি প্রজাপতি হব, এরকমই না আমি আকাশের চাঁদ হব, কিংবা আমি নক্ষত্র হব। এরকম না বলে বাচ্চারা বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি অনেক বড় আইনজীবী হব। সব তার বাবা মায়ের যে অপূরণীয় ইচ্ছা, সেই ইচ্ছাগুলো এই ছোট মস্তিষ্ক এবং ছোট হৃদয়ের কলিজার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তুমি এটাই বলবা, তাই সে বলতেছে। তো এইটা আমি লয়ে পড়েছি, এটা ঠিক আছে, কিন্তু ওই জায়গা থেকে আমার মনে হলো যে যেহেতু বাবার ইচ্ছেটা আইনজীবী হতে হবে, তাহলে তাই করি। কিন্তু ওই জগৎটা আবার আমাকে গ্রহণ করেনি। কোথাও ওখানে গিয়ে আমি ছটফট করছিলাম, একেবারে খাঁচায় বন্দি পাখির মতো। অনেকেই ভালো করছে, কোর্ট কাছারি না থাকলে, আইনজীবী না থাকলে হবেটা কি, দেশ তো চালাতে হবে, সবারই দরকার। কিন্তু কিছু মানুষের যেন কিছু জিনিস হজম হয় না। এই ধরুন সাপ, আমরা যদিও বলি যে দুধ কলা খেয়ে কাল সাপ লালন পালন করা হয়েছে, এরকম হয় না। সাপ যেমন দুধ হজম করতে পারে না, ওই হজমের এনজাইমই সাপের নেই। তা আমার ব্যাপারটা ওরকম ছিল যে ল পড়েছি, লয়ার হতে হবে, এর কথা সত্য এবং চিরন্তন সত্য, কিন্তু ওই
এনজাইমটা আমার ছিল না, ওইটা হজম করার মতো সাহস বা শক্তি কোনোটা আমার ছিল না। ওখান থেকে ছিটকে পড়েছি। তারপর মনে হলো যে ছোটোবেলা থেকে সাহিত্যের প্রতি একটু ভালোবাসা বোধ রয়েছে, তো সেই জায়গা থেকে কন্টেন্টের মধ্যে সাহিত্যের সংমিশ্রণ করলে এটা একটা ভিন্ন ফ্লেভার হবে। এই ধরুন আপনি বাড়িতে রান্না করলেন খিচুড়ি, সেই খিচুড়িটাই যদি আপনি বাইরের রেস্টুরেন্টে খান, ফ্লেভার কিন্তু ভিন্ন। একটা মুভি আপনি আপনার জেলা শহরে দেখছেন, সেই মুভিটা জেলা শহরের ওই হলগুলোতে ভাঙা চুরো চেয়ারে বসে দেখবেন, একরকম ফ্লেভার। আবার আপনার সহধর্মিণীকে নিয়ে ঢাকার একটা ভালো সিনেপ্লেক্সে দেখবেন, একটু রং বেরঙিন পপকর্ন থাকবে, সেই মুভিটাই দেখবেন ফ্লেভারটা অন্যরকম। মানে টেস্টের কথা বলছি আমি। তো মনে হলো যে আসলে কন্টেন্ট সবাই করে, তো সেই কন্টেন্টের একটু ফ্লেভারটা কিছুটা চেঞ্জ করা যায় কিনা, যুক্ত করা যায় কিনা। তো এই যে সাহিত্যের সংমিশ্রণটা ছিল হচ্ছে মূলত ওই কন্টেন্টের ফ্লেভার, ওইটা যুক্ত করা। যতগুলো কন্টেন্ট আমি দেখেছি আপনার অনেক আগ থেকেই ফলো করি, এই কন্টেন্টগুলোর মধ্যে দেখা যায় কোনো একটা কবিতার লাইন, কোনো একটা সাহিত্যের কোনো একটা গল্প চলে আসে। এই জায়গাটা আসলেই কিভাবে, যে ওই কন্টেন্টটা করার জন্য কি আপনাকে ওই ধরনের কবিতা বা ওই ধরনের সাহিত্য পড়ে যেতে হয়, নাকি আপনি কন্টেন্ট করতে করতে মনে হয়েছে আপনার ভিতর থেকেই চলে আসে? এটা একটা চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে আমি তো ছুটে বেড়াই গ্রামের পর গ্রাম, হঠাৎ করে একটা ভালো টপিকস আমার সামনে পড়ে, আমার মনে হয় আমি এটা দেখে কিছু তৈরি করতে পারবো বা একটা গল্প দাঁড়াবে। সেইটার জন্য তো আসলে ওই সময় আমি তো বইপত্র নিয়ে যাই না, তাহলে ওইটা কিভাবে আসে? মূলত আমি লয়ে পড়েছি এ কথা সত্য, কিন্তু ইংরেজি সাহিত্য আর বাংলা সাহিত্যের প্রতি আমার একটা ভীষণ টান ছিল, এবং আমি এই বইয়ের পাশাপাশি আমি খুবই সাহিত্য পাগল একজন মানুষ। মানে আমার বারবারই মনে হতো যে পৃথিবীর এই রূপ রস আস্বাদন করার জন্য সাহিত্য ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। ঝুম বৃষ্টি নামবে, আপনি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শুনবেন না, ওই বৃষ্টি নামার কোনো মানে হয় না। আপনি হিজল গাছের ফুলের মাঝে একটা ঘুঘু পাখি একেবারে তৃষ্ণার্তভাবে ডাকছে, আপনি সেটাকে বর্ণনা করবেন অথচ জীবনানন্দ দাশের সেই কবিতার একটি লাইন স্মরণ করবেন না, তাহলে ওই ঘুঘু পাখির ডাকটিও বৃথা আর আপনার শোনাটাও সময় অপচয়। উনি লিখেছেন যে পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। এই যে ধূপ করে আমার মনেটা পড়ে গেল। এইটা আসলে দীর্ঘদিন শিল্প সাহিত্যের সাথে থাকতে থাকতে, কবিতা ছোট গল্প পড়তে পড়তে এটা আসলে ওই সময়টাতে মনে আসে যে আমি এই রেফারেন্সটা এখানে কাজে লাগাই বা দিয়ে দিই। আর মূলত আপনি যখন কিছু পড়বেন, সেটা যে বয়সেই হোক, দেখবেন এই কালির অক্ষরটা না একটা অন্যরকম পাওয়ারফুল জিনিস। ওইটা কোথাও না কোথাও ব্যবহারের একটা স্কোপ তৈরি করে দেবে প্রকৃতি, করবেই। আপনি হৃদয়টা ফাঁকা না হওয়া পর্যন্ত আপনি দুনিয়া থেকে যাবেন না, মরবেন না। আপনার একটি কথাও অবশিষ্ট থাকতে আপনি মারা যাবেন না। এখন আপনি বলেন যে তাহলে কি যারা মরে যায় তাদের সব কথা শেষ হয়ে যায়? অবশ্যই। দেখবেন অনেক মানুষ ছটফট করে, আপনি নিজেও দেখেছেন যে এই যেন জীবন বের হয়ে গেল, প্রাণ পাখিটা উড়ে গেল, অথচ সে যেন চারিদিকে তাকাচ্ছে, কাকে খুঁজছে। একটা বিশেষ ব্যক্তি তার সামনে আসলো, তাকে কাছে ডাকলো, তার কানের কাছে মুখটা নিয়ে কিছু বললো, তারপর সে আলতো করে মারা গেল। এরকম দেখেননি? এরকম হয় কিন্তু। এর কারণ হচ্ছে একটা, যে ওই যে না বলা একটা কথা, না বলা একটা শব্দ, যে শব্দটা তার হৃদয়ের মধ্যে রয়ে গেছে, ওই শব্দের বিস্ফোরণ না হওয়া পর্যন্ত প্রকৃতি থেকে সে বিদায় নেবে না। ব্যাপারটা হচ্ছে ওই, আপনি যদি একটা কবিতার একটি লাইন পড়েন, সেই লাইনটি ব্যবহারের একটা স্কোপ প্রকৃতি এমনিই তৈরি করে দেবে, হবেই, কোথাও না কোথাও হবেই। তো সেই জায়গা থেকে আমার একটা ট্রাস্ট ছিল যে আমি যদি শিল্প সাহিত্যটাকে চর্চা করি, বা আমি একটা কবিতা লাইন পড়ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প পড়ছি, যখন শৈশবকে বর্ণনা করছি তখন কিন্তু আমি ছুটি গল্পটাকে ওখানে বর্ণনা করে দিচ্ছি, সেই ফটিক আর মাখনলালের কথাটা, তাই না? তো এই যে চলে আসছে একটা ব্যাপার, আমি যখন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব সংঘাত কিংবা একটু মনোমালিন্যের কথা বলছি, আমি কিন্তু রবি ঠাকুরের ওয়াইফের লেখা, ভবতারিণী দেবী ঠাকুরের লেখা আমি মৃণালিনী নই, এই বই থেকে একটা উদ্ধৃতি দিতে পারছি। আমি যখন বাবার ত্যাগের কথা বলছি, তখন কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যাও পাখি উপন্যাসের একটি উদ্ধৃতি দিতে পারছি। আমি যখন সন্তানদের বিপদগামী হওয়ার দৃশ্যর কথা বলছি, তখন কিন্তু আমি পার্থিব উপন্যাসের একটা কথা বলে দিচ্ছি। এই যে আমি যদি এভাবে বলতে থাকি, তাহলে হয়তো বা আজকে দিন শেষে রাত হয়ে যাবে, তবু রেফারেন্স শেষ হবে না ইনশাআল্লাহ। তো এই যে শেখার ব্যাপারটা, বেশিরভাগ মানুষ মনে করে যে শিক্ষা কী হবে, ভুলে তো যাবই। হ্যাঁ, ভুলে সবাই যায়। আপনি শিখবেনই তো এই কারণে, পড়বেনই তো এই কারণে যে আপনি ভুলে যাবেন। কারণ ভুলে না গেলে তো আপনি কম্পিউটার কিন্তু অন্য কিছু, ওই যে হিরোপ্রাদার দেশের মতো। হ্যাঁ, আপনি ভুলবেন, এটা সত্য। মানুষ যা শেখে সপ্তাহ শেষে তার 80%ই সে লস করে, হারিয়ে ফেলে, মুছে ফেলে। বাট যখন ওই সেম জিনিস সামনে আসে, তখন তার মনে পড়ে যায়, আমি না এটা পড়েছিলাম,
তখন সেটা বলা যায়। তো এইটা একটা ব্যাপার ছিল শিল্প সাহিত্যের, এই যে উদ্ধৃতিটা এটা এভাবে চলে আসে। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন ছিল এটি। আরেকটু বিষয় জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েশনে যখন আপনি পা দেওয়া শুরু করলেন, সাধারণত আমরা এখন কন্টেন্ট ক্রিয়েশন বলতে যেটা দেখি যে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি করে বলে, উপস্থাপন করে, যেটা না তার থেকে বেশি করে বলা হয় এবং রং চং মেখে কিন্তু কন্টেন্টটাকে উপস্থাপন করা হয় বা গিলানো হয়, খাওয়ানো হয় যদি আমি বলি। আপনার কোনো কন্টেন্টে এরকম কোনো কিছুই দেখি না, তারপরেও মিলিয়ন মিলিয়ন ভিউজ আমরা দেখতে পাই। মানে কখনোই কি চিন্তা আসে না যে না আমি একটু এর বাইরে যেয়ে কিছু করার চেষ্টা করি, কিছু করি, একটু তাদের সাথে গা ভাসাই? গা ভাসাবো যখন আপনি একেবারে খেজুরের গুড় মুখে দিয়ে বলবেন এ তো একদম তিতা লাগছে, আমলকির মতো লাগছে, সেদিন ভাববো পৃথিবী শেষ। তখন আমিও ওই উল্টো পথেই হাঁটবো। যতদিন গুড় মিষ্টি লাগবে, আমলকি একটু তেতো লাগবে, ততদিনই আমরা ঠিক কাজটাই করবো ইনশাল্লাহ। কারণ আপনি কি শহর বন্দর একেবারে চষে বেড়ান না খাঁটি মধুর জন্য? কেন? মধু তো চিনি দিয়েও হয়, সেটাই তো পারতে নিতে। তাহলে খাঁটি মধুর প্রতি আপনার এত আকৃষ্টতা কেন? নিশ্চয় ভালো জিনিসের এখনও পর্যন্ত কদর রয়েছে এবং দর্শক নষ্ট হয়ে যায়নি। যারা অডিয়েন্স, যারা শ্রোতা, যারা দর্শক, তারা এখনও ঠিকঠাক আছে এবং তারা এখনও পর্যন্ত নির্যাস বহুল জিনিসই পছন্দ করে। আমি নিজেই কিছু ভিডিও দেখি যে একটা থাম্বনেল করা হয়েছে, চারপাশে এত ফল এত ফল, অথচ সেটা ক্লিক করে অন্তঃসার শূন্য। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এটা কি আমার সাথে আপনি চিট করলেন না? আমি অডিয়েন্সের সাথে চিট করতে পারি না। শিল্প সাহিত্যের কোনো পর্যায়ে আবর্জনার মানে স্থান নেই। আপনি আবর্জনা সেখানে রাখতে পারবেন না। শিল্পে আবর্জনার জায়গা হয় না। তাহলে আপনি এটা কেন করবেন? কারণ দেখেন, আপনি আপনার অডিয়েন্সের মনের উপরে যে প্রভাবটা ফেললেন, পরবর্তীতে কিন্তু আপনি রিপিট অডিয়েন্স পাবেন না। তখন একে একে কমতে 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 অনেক কমে যাবে। আপনি বলবেন একজন কমে গেলে আর কী যায় আসে, কত লাখ লাখ অডিয়েন্স আছে। দেখেন 1 লাখ থেকে একটি অডিয়েন্স বাদ দিয়ে দেখেন ফিগারটা নষ্ট হয়ে গেল। আপনাকে যদি 1 কোটি চিন্তা করতে হয় তাহলে অবশ্যই এক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, তা নাহলে কিন্তু 1 কোটি হয় না। তা আমরা আসলে চিন্তা করি যে কেন হচ্ছে আমরা এত ফুলিয়ে ফাঁপিয়ে বলবো, এবং আমরা কেন আমাদের খুব বেশি তেল কাজল করি না আমাদের কন্টেন্টে। করি না এই কারণেই, এখন তো অনেক তেল কাজল সমৃদ্ধ হচ্ছে অ্যাক্ট্রেস রয়েছে, নায়িকা রয়েছে, তবু আপনি এখনও কেন ওই সুচিত্রা সেনের সেই সাদা কালো কাজল চেরা চোখের মায়ায় পড়েন? কেন পড়েন? কারণ বারবারই মনে হয় যে এটার মধ্যে মুগ্ধতা আছে। দেখেন আপনি যাই বলেন না কেন, রংচঙে খুব জিনিস মানুষের খুব একটা আকৃষ্ট করেন না। মানুষকে সবসময় নির্মল এবং একটু সাদাসিধে জিনিস পছন্দ মানুষের। দেখেন মানুষের যত সময় পছন্দ, যত লগ্ন পছন্দ, ঠিক ওই গোধূলি বেলাটাই মানুষের পছন্দ, যখন সানলাইট থাকে না, যখন একটু একটু আধার আধার ভাব, আবার দিনের শেষ মুহূর্ত, সেটাই কেন পছন্দ? কেন হচ্ছে প্রচণ্ড তপ্ত রোদ পছন্দ না? মানুষ রোদ প্রত্যাশা করে, অথচ স্যাঁতসেঁতে কাদাময় ভেজা সেই বৃষ্টি মৌসুমি মানুষের পছন্দ। বৃষ্টি নামলে মানুষ রবীন্দ্রসঙ্গীত শোনে, বেলকনিতে বসে কফির কাপ হাতে নিয়ে এসে তার প্রিয়জনকে স্মরণ করে, হারানো মানুষদেরকে ফিল করে। কেন করে? মানুষের তো উচিত ছিল এই বর্ষা মৌসুমি ডিজার্ভ করা সবসময়, কিন্তু মানুষ রৌদ্র করজ্জ্বল আবহাওয়া চাইলেও ভেতরে ভিতরে তার পছন্দের ঋতু হচ্ছে শ্রাবণ বর্ষা। এটা কেন? এটা আছে বলেই দেখেন আমরা অনেক বড় কংক্রিটে থাকি, অথচ সেই যে কোথাও কেউ নেই নাটকে বাকের ভাইকে মোনা বলল যে আমি আপনাকে নিয়ে গ্রামে চলে যাব, টিনের একটা দোতলা ঘর হবে, আমরা বৃষ্টির রিমঝিম শব্দ শুনবো। এটা কেন? উনি বলতে পারতো যে আমি সুইজারল্যান্ডে যাব, বলতে পারতো আমি থাইল্যান্ডে ব্যাংকক যাব, বলে নাই। কারণ দেখেন সব প্রশান্তি কিন্তু ওই সহজ সরল জিনিসের মাঝে। প্রাঞ্জল জিনিস ছাড়া কারোর পছন্দ না। আপনি কাউকে বললেন যে তুমি কেমন আছো, সে বললো কি কেমন আছি, এটা বলা খুব মুশকিল। আপনাকে ভালো লাগবে? উত্তরটা ভালো লাগবে না। অথচ সে যদি বলে যে হ্যাঁ আমি তো ভালো আছি, একদম ভেতর থেকে ভালো আছি, তুমি আমার সামনে এসছো না, তোমাকে দেখার পর আরও ভালো লাগলো, বলেন তো কেমন লাগছে? শব্দের মধ্যে কত পার্থক্য! এই যে শব্দটা তো মূলত খেলা, এটা তো একটা অস্ত্র। এই অস্ত্র দিয়ে কারো হৃদয়ে একেবারে রক্তপাত ঘটানো যায়, আবার কারো হৃদয়ে ফুল ফোটানো যায়। শব্দেরই মূলত খেলা। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রই তো হচ্ছে শব্দ। এর চেয়ে ধারালো অস্ত্র আর জগতে একটাও নেই। তো আমাদের মনে হয়েছে যে এত তেল কাজলের দরকার নেই, সোজাসাপটা প্রাঞ্জল কন্টেন্ট হোক, মানুষ খুব সহজে বুঝুক আমি কি দেখাতে চাইছি, আমি কি বোঝাতে চাইছি। তখন মানুষ সেটার মধ্যে একটা ফিল নিক। আমরা শৈশবকে দেখাই যে শৈশব মানুষের খুবই বিবর্ণ। আপনার শৈশব বেশি চিত্তাকর্ষক নাকি এখন? নিশ্চয় এখন। আপনি কি সুন্দর একটা শ্বেত শুভ্র
পাঞ্জাবি পরে রয়েছেন, সাদা পায়জামা, মানে একটা চশমা পরে রয়েছেন, দেখেই মনে হচ্ছে যে আপনার ভেতরটাও ওরকম সাদা। কিন্তু শৈশবে কি আপনি এরকম থাকতেন? একটা ভাঙাচোরা টায়ার নিয়ে ছুটতেন, ছুটতাম। গ্রামের ধুলো মাখা পাওয়া, ছাড়া গায়ে ধুলো, বাট ওইটার জন্য আপনি কাঁদেন, আপনি এটার জন্য কিন্তু না, না, এটার জন্য কখনোই অনুতাপই কাঁদবো না। করেন যে আমি এই শহরে এসে কি রং চঙের মধ্যে পড়ে গেলাম। আপনি চাইলেও কিন্তু কারে ঢাকা শহর ছাড়তে পারছেন না। না, পারছি না। কিন্তু আপনার মনটা বলে যে একবার শুধু সুযোগ পাই, চলে যাই। একদম উড়াল দিয়ে চলে যাব। ওই যে একটা কথা আছে না যে হাজার বছর ধরে মুভির একটা কথা আছে, বাড়ি করার জন্য কেউ যদি বাড়ি ছাড়ে কখনোই হুম। তার আর কোনোদিন বাড়ি ফেরা হয় না মৃত্যুর আগ পর্যন্ত। আসলে মানুষ কিন্তু তার পুরনো জায়গায় ফিরতে চায়। খুব চাই। মানুষ শুধু অভিনয় করে তার বর্তমানকে টিকিয়ে রাখতে চায়, একথা সত্য, কিন্তু মানুষ সেই তার অভাব, অনটন, জরাজীর্ণ যে পুরাতন সময়টা, সেটারই প্রেমে পড়ে থাকে। ক্যামেরা পেছনে যে ভাইটা দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করেন আপনার কি এই জীবন পছন্দ? সে বলবে না রে ভাই, ঢাকা শহরে টিকে আসি ছেলে মেয়ের জন্য, ওয়াইফের জন্য, কি অদ্ভুতভাবে আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমি সুযোগ পেলেই পালাবো। মানে এই শিকল ছেড়ে পালানোর জন্য সবার চেষ্টা, কেউ কেউ পালাচ্ছে না, পারছে না, পালাতে দেয়া হয় না। যেমন টুনি হচ্ছে মন্টুকে বলেছিল যে মকবুল বুড়ো যদি মরে যায় একদম পাখির মতো উড়াল দিয়ে বাপের বাড়ি চলে যাবো। এই যে বলাটা, মানে বোঝা যায় যে মানুষ আসলে তার বর্তমানে খুশি নয়, কেউ খুশি না। মানুষ সবাই শুধু চায় আমার যে শৈশবে আমার পকেটে 1 টাকা ছিল না, সেই শৈশবে আমি আবার যাব। আবার যাব। তাহলে দেখেন, তাহলে সত্যিই কি প্রাচুর্যতা মানুষের পছন্দ না? আমাদের মনে হয়েছে কন্টেন্টের বেলায়ও তাই, কন্টেন্টে অতি আলো, অতি রেডিয়েশন, অতিমাত্রায় তেল কাজল পরানো দরকার নেই। দরকার নেই। আরও তো খুশি হতাম যদি একদম সাদা কালো করা যেত। কিছু কিছু ব্যাপারে করব, কিছু কিছু ব্যাপারে করব। আমি গতদিনও কথা বলেছি, আমার ক্যামেরার পেছনে দুটো ভাই সবসময় তো অতন্ত্র প্রহরীর মতো থাকে, তাদেরকে বলেছি যে ভাই আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করব। আমরা 80-র দশকে মানুষকে নিব, 90 দশকে নিব, 70 দশকে নিব। মানে আমার এই সময়টা না আমার জন্য যন্ত্রণাদায়ক, এই সময়টা আমার পছন্দ হচ্ছে না, এবং আমার না কারোরই হচ্ছে না। মুখে কেউ বলছে না তাই, তাহলে কি 10 তলা বিল্ডিংয়ে মাটির কলসে কেউ পানি রাখে? অনেক বাড়ি গিয়ে দেখি যে মাটির প্লেটে তাদের খাবার দাবার খাচ্ছে সার্ভ করা এখন। হচ্ছে। অনেক দামি দামি রেস্টুরেন্টেও এখন মাটির প্লেটে খাবার 4 দিচ্ছে। কাপ মাটির তৈরি। মাটির তৈরি। মানে আমি বলছি ভাড়ে। কেন? তুমি তো, ফিরে আমরা তো যাচ্ছে জানতাম যে গরিব মানুষ এরকম করা উচিত, তা করা তুমি উচিত। কি গরিব হতে চাও? মানুষ আসলে নিঃস্ব হতে চায়। প্রাচুর্যতা মানুষের যন্ত্রণা, মানুষ ভেতরটা ফাঁকা করে দিতে চায়, নিঃস্ব হতে চায়। আমি দেখি অনেক কন্টেন্টেই দেখেছি আপনি খালি পায়ে হেঁটে যাচ্ছেন গ্রামের, হয়তো বা আক্ষেপটা এরকম, এই রাস্তাটা আর কখনোই এরকম আর থাকবে না, হয়তো কয়েক বছর পরে এই রাস্তাটাও Concrete কংক্রিটের হয়ে যাবে। এই যে মানুষের আর ফিরে দেখার সুযোগটা আর থাকবে না, কোন ফিলটা আসলে আসে যে ওই মুহূর্তে খালি পায়ে হাঁটার, যে আর কখনোই পারবো না, এই যন্ত্রণা থেকেই? দেখেন, আসলে আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলেন, ডাক্তাররা বলছে আপনি প্রতি সপ্তাহে অন্তত 2-3 বার খালি পায়ে হাঁটুন, কাদার মধ্যে যান। আপনার শরীরে যত যন্ত্রণাদায়ক ব্যাপার আছে সব কিন্তু মাটি শুষে নেয়, অ্যাবজর্ব করে নেয়। মাটি তো সবচেয়ে বড় স্ক্যানার মেশিন। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ আবিষ্কার হচ্ছে জুতা, যেটা আমরা এখন পায়ে পরে আছি। পড়ে আছি। জুতাকে সরিয়ে দেন, মানুষের রোগ বালাই 90% কমে যাবে। আমরা তো মাটির সাথে থাকছিই না। আচ্ছা বলেন তো, সবাই এত ক্ষিপ্রতা কেন তৈরি হলো? কেন সবার মধ্যে এত যন্ত্রণা, এত ডিপ্রেশন কেন হলো? হয়েছেই মূলত এরকম যে মানুষ মনস্তাত্ত্বিকভাবে ভালো নেই। যখন আপনি মাটির সাথে থাকবেন, মাটির উপর বসবেন, মাটিতে একটু শুয়ে থেকে দেখবেন, পৃথিবীর কারোর প্রতি আপনার কোনো অভিযোগ থাকবে না। আবার শুধু মনে হবে যে হ্যাঁ, এই মাটি দিয়ে আমার তৈরি, আমি আবার মাটিতেই এখন শুয়ে আছি। আপনার শরীরের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি খেলা করবে। কখনো যদি সুযোগ হয় তাহলে কোনো লাশকে কবরে শোয়ানোর আগে কবরে একবার শুয়ে দেখবেন, দেখবেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, এবং আপনি এত ভয় পাবেন, কি বিভৎস একটা ব্যাপার, যে চারপাশে মাটির একটা ঝা ঝা শব্দ কানে আসছে, এবং কবরের ওই সমতুল্য সামান্য একটু আকাশ দেখা যাচ্ছে, সেখানে চাঁদ নক্ষত্র কিছু নেই, কিংবা মেঘের ছায়াও নেই, অথবা সূর্যের দেখাও পাবেন না। এবং আমাদের মনে হবে জাস্ট উপরে একটু ঢাকনাটা দিয়ে দিলেই চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এবং এই কবরে লাশটা শোয়ানোর আগে একবার শুয়ে দেখবেন যে পুরো পৃথিবীর প্রতি আপনার কোনো লোভ, লালসা, আকাঙ্ক্ষা কিচ্ছু থাকবে না। মনে হবে এনাফ, যথেষ্ট হয়েছে, থামি এখন। মানুষ এই ফিলটা নিতে চায় না অনেকেই। মাটি বিশাল একটা জিনিস। জেট লগ বলে একটা শব্দ আছে। আপনি এক দেশ থেকে যখন প্লেনে ফ্লাই করে প্রায় 7-8 ঘন্টা ফ্লাই করে যখন অন্য দেশে যাবেন, ডাক্তাররা বলে যে সঙ্গে সঙ্গে জুতা ছেড়ে ওই দেশের মাটিতে খালি পায়ে 30 মিনিট হাঁটো, পারলে বসে থাকো। ওই দেশের মাটিটা যেন তোমাকে বুঝতে পারে, তোমাকে ফিল করতে পারে,
ও যেন তোমাকে রিসিভ করতে পারে। নাহলে যদি এরকম হয় তুমি ফ্লাই করে আবার জুতা পায়ে ঘুরছো, রেস্টুরেন্টে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার বমি হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। এর কারণ হচ্ছে একটাই, মাটির সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। মাটির সাথে দূরত্ব তৈরি করা যাবে না। মাটি খুব মায়াবী, মাটির চেয়ে মায়া আর কিছু নেই। জুয়েল রানা এখন যে অবস্থায় আছে সে তাকে কোথায় দেখতে চায়, মানে কোন পর্যন্ত দেখতে চায় যে আমি এই পর্যন্ত হলে পরে আমি হ্যাপি? পৃথিবীতে কোনো মানুষই আসলে তাকে কোনো একটা পর্যায়ে দেখতে চায় না। মানুষ শুধুমাত্র সবার আকাঙ্ক্ষার এবং সবার একটা লালসার পাত্র হয়ে সবাই তাকে ছোটাচ্ছে আর সে ছুটছে। মানে মানুষ কিন্তু জানে না যে সে কোথায় যাবে বা আগামীকাল তার কি হবে, 5 বছর পরে কি হবে। মানুষ শুধু মিথ্যা একটা স্বপ্ন নিয়ে অ্যামিন লাইফ রচনা করে, যে আমার আসলে 5 বছর পর আমি এখানে যাব, সেখানে যাব, আমার এই হবে, সে হবে। এগুলো সব মিথ্যা, এগুলো সব একটা ভ্রম। এরকম হয় না। মানুষ শুধুমাত্র প্রতিদিনের জন্য বাঁচে এবং মানুষকে ওভাবেই তৈরি করা হয়েছে। একটা পাখি খালি পেটে বের হয়, ভরা পেটে সে ফিরে আসে, তার কিছু লাগে না। মানুষকেও আল্লাহ এভাবেই তৈরি করেছে। বাট আমরা সবাই ইচ্ছা করে আমাদের জীবনটাকে মানে একটা যন্ত্রণাময় করে তুলেছি। আমাদের স্ত্রী বলছে তোমাকে এই করতে হবে, এখান থেকে ফিরে আসার সুযোগ নেই। আপনার সন্তান বলছে এখান থেকে ফিরে আসার সুযোগ নেই। আপনি তো সবার লালসার এক অদ্ভুত মেশিন। কারণ আপনার স্ত্রী, এখন আপনি সব ছেড়ে চলে যান, তো উনি আপনাকে খুব ভালোভাবে নিতে পারে কিনা। বলো কি তুমি কি শুরু করেছো, আমার কালকের দিন কীভাবে চলবে। মানে ব্যাপারটা কি, আপনার ভেতরের অবস্থাটা না কেউ ফিল করবে না। সবাই ভাববে যে আমার কি হবে। মানে আপনি তো সবার কোথাও না কোথাও সাপোর্ট দিচ্ছেন নানাভাবে, তো এই সাপোর্টটাকে হারাতে চায় না। আপনি তাদের অদ্ভুত এক যন্ত্র, তারা পরিচালিত করছে আপনাকে, এবং এই যন্ত্রটাকে নষ্ট হতে কেউ দিতে চায় না, অন্তত হারাতে চায় না। কেননা হারিয়ে গেলে তাদের এই কমফোর্ট জোনটা নষ্ট হবে। সবাই আসলে অতটুকু স্বার্থপর বটেই যে একটা নিরাপদ জীবনের নিশ্চিন্ত বারান্দায় দাঁড়িয়ে সে বৃষ্টি ফিল করবে, আকাশের চাঁদ তারা দেখবে, আর যত ছুটার দরকার আপনি ছুটবেন। ব্যাপারটা এরকম না, আপনি শুধু এখন বলেন যে আমি না খুব টায়ার্ড, অনেক কাজ করলাম, আমি না 15টা দিন একটু ঘরে থাকবো। দেখেন তো আপনার বাবা মা আপনাকে গ্রহণ করে কিনা ঠিকভাবে। বলবে এটা হয় না, তুমি কি পাগলামি শুরু করেছো নাকি। পাশের বাড়ির ছেলে তো সারা বছর কাজ করে, ওর তো একদিনও ছুটি নেই, ও তো ডিফেন্সে চাকরি করে, ও তো ঈদেও ডিউটি করে, আর তুমি মিয়া এই গণমাধ্যম কর্মী এত ব্যস্ততা দেখাচ্ছ। আপনাকে কেউ থামতে দিবে না। এই যে সেটের চারপাশে যারা আছে তারা সবাই কিন্তু হাসছে মৃদু মৃদু করে, কারণ সবার সাথে এই উত্তরটা মিলছে, কারণ কাউকেই কেউ থামতে দিবে না। ঠিক আমার অপোজিটে যে ভাইয়াটা দাঁড়িয়ে সিগারেট টানছে, ওই সময়টা শুধু তার, ওনাকে শুনে দেখেন ওনাকেও কেউ থামতে দিচ্ছে না। ওনাকে এভরি মিনিট ওনার বাচ্চা ফোন দিচ্ছে, ভাবি ফোন দিচ্ছে, প্রতিবেশী ফোন দিচ্ছে, মা ফোন দিচ্ছে, বাবা ফোন দিচ্ছে, এটা নাই সেটা নাই, এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো। মানে পুরুষের ব্যাপারটা কি, পুরুষকে কেউ থামা এই দৃশ্য দেখতে চায় না। পুরুষকে সবাই ভয়ানকভাবে ছুটবে ছুটবে ছুটবে, ক্লান্ত হবে, আবার ছুটবে, এটুকুই দেখতে চাই। তো আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই সেই জায়গাটা একটু আসি। নিজেকে দেখতে চাই কি, যে আমি এই যে প্রকৃতির মাঝে একটু স্বর্গীয় প্রশান্তি নিয়ে আমি জাস্ট আস্তে আস্তে মারা যাচ্ছি, এটুকুই দেখতে চাই। মানে আমার যে এই অবস্থান তৈরি হবে, এই অবস্থান তৈরি হবে, এরকম হয় না। মানুষের কোনো অবস্থান হয় না পৃথিবীতে, কোনো মানুষের কোনো অবস্থান তৈরি হয় না। আপনি এখনই মিসিং হন, আপনাকে সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। জাস্ট আপনি শুধুমাত্র আজকে এই ফোন টোন সব এই জিয়া উদ্যানে ফেলে চলে যান, এবং ওই সিলেটের কোনো পাহাড়ের মাঝখানে একেবারে নিজেকে লুকিয়ে ফেলবেন। জাস্ট কোরবানির ঈদের দিন সকালে আপনি বাসায় ঢুকবেন, দেখবেন সব চলছে, কোরবানি হচ্ছে, আত্মীয় স্বজন এসেছে, সবার নতুন পোশাক। আপনার অবাক লাগবে, কিরে ভাই আমি ছিলাম, মানে আমার ব্যাপারটা কোথায় হারালো। এবং সবাই, আমি তখন জিজ্ঞেস করব কথার কথা যে আচ্ছা এই রবিন ভাই কোথায়। ও সে তো আজ থেকে প্রায় 28-29 দিন আগে নিখোঁজ ছিল, আমরা ধারণা করছি উনি হয়তো বা খুন হয়েছেন কোথাও, গণমাধ্যম কর্মী তো কেউ হয়তো মেরে ফেলেছে। এবং তারা হাসি মুখ নিয়েই বলবে আমাকে, বলে বসুন না, বসে কথা বলুন। মানে আপনি যে ছিলেন, মানে সবার ব্যাপারটা এমন হবে যে কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা, কারোর গলায় কাঁপবে না। আপনার মৃত্যু সংবাদ, আপনার নিখোঁজের সংবাদে ভেবে অনেক বলে দিবে। তো আসলে মানুষ আসলে নিজেকে নিজে গুরুত্বপূর্ণ মনে করে, তো এটা একটা রোগ আমাদের। আমরা সবাই মনে করি যে আমি আমার ওয়াইফের জীবনে আমি খুব ইম্পর্টেন্ট মানুষ, আমার সন্তানের জীবনে আমি খুব গুরুত্বপূর্ণ, আমার অফিসে আমি খুব গুরুত্বপূর্ণ। আপনি শুধু হারিয়ে দেখেন আপনার চেয়ারটাতে আপনার সে পারফেক্ট লোক এসে বসে পড়বে এবং আপনার অভাব একটু বুঝতে দেবে না। সবার জীবনেই তাই। এবং সবাই ঠিকঠাক ঘুমাবে, খাবে, মজা করবে, শুধু আপনি নেই। এবং আপনি ওই ঈদের দিন সকালে বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে ভাববেন যে কী রে ভাই, আমি যে এই গ্রামে ছিলাম, আমি যে বাড়িতে ছিলাম, আমার কোনো ভ্যালুই নেই, কেউ ফিলই করতেছে না, করবে না, করে না। তো আসলে আমি চাই আমার জীবনটা সহজ হোক। এই সহজ জীবনে আমি একটু শান্তিতে মরতে চাই। কোথায় যাব, কত টাকা আয় করব, কোন স্ট্যাটাস হবে, আই ডোন্ট কেয়ার।
আমি এসবের জন্য করছি না। আল্লাহর কাছে একটাই দোয়া, একটাই প্রার্থনা, যেন এমন হয় জীবনটা খুব সহজ, একবার টুপ করে অনেক রাতে যখন একটা শিউলি ফুল ঝরে পড়ে, সেই ফুল ঝরে পড়া খবর যেমন কেউ রাখে না, আমারটা ওরকম হোক। টুপ করে ঝরে পড়লাম, পৃথিবী থেকে হারিয়ে গেলাম, সবাই অনাসে ভুলে গেল, মেনে নিল, দ্যাটস ইট। এটা নিয়ে কোনো আড়ম্বর চাই না। এই আমরা যে জুয়েল রানাকে দেখি পর্দার সামনে, সেই জুয়েল রানাকে আমরা দেখি যে যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানেই মানুষকে একটু সহায়তা করা, তার সেই দুঃখ দুর্দশার কথাগুলো, গল্পগুলো তুলে নিয়ে আসা, তাকে সহযোগিতা করা বা করানোর একটা প্রক্রিয়া তৈরি করে দেয়া। কখনো কি জুয়েল রানা প্রতিহিংসার শিকার হয়েছে? কখনো হয়েছেন এরকম যে আপনার এই ভালো কাজের পেছনেও মানুষের একটা হিংসা কাজ করে, প্রতিহিংসার শিকার হচ্ছেন আপনি? হ্যাঁ, এটা তো অবশ্যই। দেখেন, আমাদের এই ত্রিভুবনে সর্বসেরা মানব ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারও শত্রু ছিল, তাকেও অপছন্দ করার মতো অনেক মানুষ ছিল, এবং তাকে যেভাবে রক্তাক্ত করেছে একটা সত্য প্রচারের চেষ্টা করার কারণে, এবং তাকে যেভাবে আহত করেছে ভেতর থেকে বাইরে থেকে সবভাবে, আমাকে এখনো পর্যন্ত ওই বাজেভাবে রক্তাক্ত করেনি, কিন্তু ভেতরে কোথাও তো রক্তক্ষরণ হয়ই মানুষের আচরণের কারণে। এবং আমরা যেটা করি, আমরা আসলে নীরবে নিভৃতে কাজ করার চেষ্টা করি, এই কারণে আঘাতটা একটু কম পাই। আমাদের কোনো ডোনেশন বা আমরা কোনো মানুষকে হেল্প করার ব্যাপারটা আমরা কখনো অন স্ক্রিনে আনি না, কারণ আমাদের শুধু একটা ভয় কাজ করে, যদি পরের মাসে আমি না থাকি, আমরা না থাকি, আমাদের অ্যাবিলিটি না থাকে, তখন গ্রামের ওই যে অবহেলিত চাচিকে আমরা একদিন অনেক বড় বাজার করে দিলাম এবং সেটা ঢাকঢোল পিটিয়ে দিলাম, তারপর আমরা কোনো কারণে মিসিং হলাম বা আমাদের আল্লাহ সামর্থ্য দিল না, তাহলে তো ওই গ্রামের মানুষ আর দিবে না। গ্রামের মানুষ তো দেখবে, কিংবা আশপাশের মানুষ দেখবে যে ওনারা তো দিয়ে যায়, অনেকেই পাচ্ছে, অনেক পাচ্ছে, তখন কি হবে? তখন তাদেরকে চালাবেটাকে। এই ভয়ে আসলে আমরা সাধারণত অন স্ক্রিনে এত কিছু করি না। এর মধ্যেও অনেক কথা শুনতে হয়, কারণ আমাদের ব্যাপারটা এরকম, আমাদের দেশের মানুষ আসলে আমরা সবাই এরকম যে আমরা ভালো কাজটাকে একটু কম রিসিভ করতে পারি। এটা আমাদের একটা অনেক আগে থেকে আমাদের সমস্যা, সেটা আমি সহ। ব্যাপারটা এরকম না যে আমি বাদে সবাই খারাপ, এরকম না, সবাই আমরা সবাই ওই জায়গাটাতে এরকম। তবে অনেক ভালো মানুষ রয়েছে আমাদের দেশে যারা নীরবে নিভৃতে কাজ করতে পছন্দ করে, সেটাকে আমরা ওয়েলকাম জানাই এবং সেটাকে আমরা সবসময় একটু হলেও হেল্প করার চেষ্টা করি যেন তারা একটু ভালো করতে পারে। এই কখনো যদি সুযোগ আসে যে আপনার সামনে কখনো সাংবাদিকতা করার, কোনো প্রমিনেন্ট কোনো হাউস থেকে, প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে একটা অফার দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? কখনো এটা আসলে বলা মুশকিল, কারণ দেখেন, অনেক কিছু মানুষ করতে চায় না, কিন্তু একটা সময় তাকে করতে হয়। আমি যদি এখন আপনার সামনে বলি বা এই ক্যামেরার সামনে বলি, না না আমি কখনোই সাংবাদিকতা করব না বা ওই চেষ্টাও করব না, কিন্তু আল্লাহ যদি আমাকে কোনো একটা পর্যায়ে ওটা করতে একটা সুযোগ তৈরি করে দেয় এবং আল্লাহর ইশারা থাকে বা আমার তাকদিরে থাকে, আমি কিন্তু তখন সেটা করব। তাহলে ব্যাপারটা এরকম হবে যে আমি আজকে বললাম বাট সেই কথাটা রাখতে পারলাম না। ব্যাপারটা এরকম যে আপনি অনেক কিছু করতে চেয়েছেন, সেগুলো কি করতে পেরেছেন? পারেননি কিন্তু। এবং এই ভুলে যাওয়াটা শুধু সাধারণ মানুষের ক্ষেত্রে হয়, অন্য মানুষের ক্ষেত্রে হয় না এমন না, সবারই হয়। যেমন দেখেন, আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি কত আপুর সাথে কত ভাইয়ার কি দারুণ প্রেম ছিল, কোলের উপরে মাথা রেখে বাদাম খেয়েছে। ঠিক আবার যখন কিছু বছর পর বিশ্ববিদ্যালয় শেষ হয়েছে, শপিং মলের ভিতর দেখা হয়েছে, তাকে সালাম দিয়েছি, ভাই কেমন আছেন, সাথে অন্য কোনো রমণী, কোথাও যেন গলার মধ্যে একটা শব্দ গিলে ফেলতে হয়েছে যে সেই আপুটার খবর কি। উনিও সুযোগ দেননি, উনি বলছেন তোর ভাবির সাথে একটু পরিচিত হ। উনিও যেন একটু তড়িঘড়ি করছেন সামনে থেকে সরে যাওয়ার জন্য। আমার ব্যাপারটাও তাই, আমরাও দুপক্ষই নিখুঁত অভিনয় করে গেলাম। আমরা বুঝতে দিলাম না যে আমাদের ভেতরে একটা প্রশ্ন আমরা গলা টিপে এই মুহূর্তে হত্যা করলাম, যে প্রশ্নটা এরকম ছিল যে আপুটার কোলে মাথা রেখে শুয়েছিলেন সেই আপুর খবর কি। এরকম হয়, মানুষের জীবনে মানুষ অনেক কিছু চায়, আদতে সেটা হয় না। কত মানুষের সাথেই থাকতে চেয়েছে, থাকতে কি পেরেছে? পেশার ক্ষেত্রেও তাই। আমি এটা উদাহরণ দিচ্ছি এই কারণে যে অনেক মানুষ চেয়েছে যে আমি আসলে শুধুমাত্র ভ্যান গাড়িটাই চালাবো, কিন্তু রাতারাতি তার এমন কিছু ঘটে গেছে, আল্লাহর ইশারা হয়েছে এমনভাবে যে সে পরের দিন বড় ব্যবসায়ী হয়ে গেছে, তাই না? তো আজকে যার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছি, এই হাঁটার পথটা কতটা দীর্ঘ আমরা জানি না। একটা সময় তাকে আমার বাই বাই বলা লাগতে পারে, তাকে হ্যান্ডশেক করে বলা লাগতেই পারে যে তাহলে আবার দেখা হবে। এই যে তাহলে আবার দেখা হবে আর চলতে চলতে বিদায় দেওয়াটা, দেখেন এই ঢাকা শহরে আপনি কত মানুষকে বিদায় দিলেন না, আবার কিন্তু তার সাথে দেখা হয়নি।
কথা ছিল দেখা হবে, দেখা হয়নি। এক আকাশের নিচেই আছেন, একই বাতাস নিচ্ছেন, অথচ দেখা হচ্ছে আপনার সে পছন্দের মানুষটি হয়তো বা অন্যের ঘরে, আপনি আবার কাউকে নিয়ে আপনার ঘরে। ব্যাপারটা এরকম হয় কর্মের ক্ষেত্রেও তাই। মানুষ একটা অফিসে খুব ঢাকঢোল পিটিয়ে জয়েন করে, সবাইকে মিষ্টিমুখ করায়, তার হাতে সবাই রজনীগন্ধার স্টিক তুলে দেয়, একসাথে সেলফি ছবি তোলে, কিংবা রাতে গিয়ে একটা রেস্টুরেন্টে খায় যে আজকে আমাদের সাথে যুক্ত হলো অমুক। সেই মানুষটাই কিন্তু নীরবে হারিয়ে যায়, চলে যায়। সেটার জন্য কিন্তু কোনো আয়োজন থাকে না, সবার মানে সামনের উপর দিয়ে সে লোকটা আলতো করে চলে যায় কাদো কাদো চোখে, আর খোঁজ থাকে না। তো যদি কখনো সুযোগ হয়, আমার যদি কখনো ভালো লাগে, আমার মুডের উপর ডিপেন্ড করছে এটা। Depend করছে। আমি আমার মনকে কখনোই মানে চাবুক পেটা করিনি। আমার মন চেয়েছে যে এখন এটা করতে হবে, আমি চেষ্টা করেছি। কারণ পৃথিবীতে মন হচ্ছে একবারই আসে, এই মানব জীবন আসলে সবসময় পাওয়া যায় না। পাওয়া যায় না। মানব জীবন একবারই হয়, মনকে চাবুক পেটা করার কোনো মানে হয় না। মন যদি চায় আকাশ ভেঙে বৃষ্টি নামছে, একটু বৃষ্টিতে ভিজি, কেন ভিজবেন না? না একটু জ্বর হলোই, নাকি জ্বর হতেই দেবেন না? জ্বর হলে সমস্যা কোথায়? মন যদি চায় যে আজকের রাতের জ্যোৎস্নাটা একটু দেখি, মানুষের জীবনে তো খুব বেশি জ্যোৎস্না রাত আসে না, অল্প কিছু 614+ এরকম জ্যোৎস্না রাত মানুষ পায় তার পুরো জিন্দেগিতে, যদি সে পূর্ণ হায়াত পায়। তো একটা জ্যোৎস্না রাত আপনি না ঘুমিয়ে কাটাতেই পারেন, এটা খুব একটা দোষের না। মানে আমি বলছি যে মনের উপর নির্ভর করছে। যদি কখনো মনে হয় যে না, সাংবাদিকতা করা প্রয়োজন বা সুযোগ আসছে, করি, তবে এখন অবধি না, এখন যদি পর্যন্ত না। ভবিষ্যতে সুযোগ আসে ভবিষ্যতে তাহলে যদি সুযোগ আসে হয়তো বা করতে পারি, তবে এখন অবধি না, কারণ আমি এখন ভালো আছি। আমি যে সৃষ্টিটা আমরা করার চেষ্টা করছি, এটা শুধু আমাদের মনের খোরাক। আমাদের মন চাইলে আমরা একটা পাখির পিছনে 6 ঘন্টাও ব্যয় করতে পারি, মন না চাইলে যদি সামনে পেখম মেলা ময়ূরও বসে থাকে, আমরা ক্যামেরা অপেনই করব না। এই যে ফ্রিডম, এটা কে না চায়? আমাদের ক্যামেরার ফ্রিডম আছে, আমাদের ক্যামেরার পেছনে কোনো ইশারা থাকে না, যেটা করা যাবে না ওটা করা, ইশারা থাকে না। আমাদের ক্যামেরা আমাদের আঙুলের ইশারায় চলে। এই যে নিজের ক্যামেরা নিজের আঙুলের ইশারায় চলা, এটা যতদিন রাখা যায় ততদিনই ভালো। দেখা যাক কতদিন রাখা যায়, রাখতে পারলে ভালো। আমাদের সেই প্রত্যাশা থাকবে যে আপনি হয়তোবা কখনো সাংবাদিকতায় আসেন, এটা আমি চাইবো আর কি, এই সেক্টরের মানুষ হিসেবে। আমার ব্যক্তিগতভাবেই খুব একটু জানার আগ্রহ, একটা স্টোরি আমার খুব মনে দাগ কেটেছিল, আপনার একটা স্টোরি, যে কোনো একটা গ্রামের একজন কথা বলতে পারে না, সে বাক প্রতিবন্ধী টাইপের, কথা বলতে পারে না। তিনি একটা সবজি রোপণ করেছেন, সেটা কেটে ফেলেছে এবং সেটা তিনি আবার রোপণ করেছেন, আবারও সেটা উঠিয়ে ফেলা হয়েছে। এটা মানে খুবই মর্মাহত দৃশ্য একটা ছিল। তার কি অবস্থা, তিনি কেমন আছেন? এই মানুষটার নাম হচ্ছে আব্দুল লতিফ। ওনার বাড়ি হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলার সদরের সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামে। এই মানুষটি বাক প্রতিবন্ধী, ওনার একটা ছেলে আছে, সেও প্রতিবন্ধী। ওনার ওয়াইফ শুধু কথা বলতে পারে। তো উনি একটা জমিতে পুঁইশাক গাছ রোপণ করেছিল, খুব ভালো হয়েছিল। তো কেউ সেটা শত্রুতা করে কেটে দিয়েছিল। তো ওনার এই যে একটা বাক প্রতিবন্ধী মানুষের যে আর্তনাদ, আমি সেদিন প্রথমবারের মতো ফিল করলাম। মানে ভেতরে কোথাও গিয়ে লাগছিল, উনি আমাদের মতো কথা বলতে পারছেন না, কিন্তু উনি যেভাবে আহাজারিটা করলেন, আমাদের ভেতরে না একেবারে বিষ মাখা তীরের মতো গিয়ে লাগছিল। যদিও এটা আসলে একটা নিউজ, এটা নিউজের মধ্যেই পড়ে, কিন্তু আমার কেন যেন মনে হলো যে ওনার দুঃখটা যেহেতু আমি ফিল করতে পারছি, তাহলে বোধহয় আমি বর্ণনা করতে পারবো। মানে ব্যাপারটা কি, কারোর দুঃখ যদি আপনি ফিল না করতে পারেন, সেই দুঃখ কিন্তু বর্ণনা করাটা দুঃসাধ্য। প্রথমত ব্যাপারটা ভাবতে হবে আমার নিজেরই হয়েছে, তাহলেই না বর্ণনা সুন্দর হয়। তো আমরা তখন ভাবলাম যে তাহলে একটা কাজ করি, এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করি এবং ওনার অ্যাড্রেসটা দিয়ে দিই, যে উনি যেহেতু এত বড় ক্ষতির সম্মুখীন হলেন, যদি কেউ ওনাকে হেল্প করে। তো ওনাকে বললাম যে, ওনার ওয়াইফকে বললাম আমরা একটা কন্টেন্ট তৈরি করলে কোনো সমস্যা হচ্ছে না? না করেন, যদি আমাদেরকে একটু হেল্প করে। আমাদের তো সব ধার দিনা করে এই ফসলটা করেছিলাম, সেটা কেটে দিল কেউ একজন। ওকে, এই প্রোগ্রামটা করার পর এত মানুষ তাকে গিয়ে হেল্প করেছে, মানে রাষ্ট্রের অনেক বড় পর্যায়ের মানুষ তাকে গিয়ে হেল্প করেছে। এখন তার অবস্থা কী? কিছুদিন আগে আমরা তার খবর নিয়েছি যে কেমন আছে, সে দেখে আসি। সে তার পাড়াতে মসজিদে সে পুরো মসজিদ সবাইকে খাইয়েছে। সেদিন অবশ্যই আমাদের ইনভাইট করেছিল, আমরা গিয়েছিলাম। পুরো পাড়া ভর্তি লোকে সে খাইয়েছে, ভাবতে পারেন, খাইয়েছে। এবং তার বাড়িতে এখন আপনার গেটে নক করতে হয়, যে ভিতরে ঢোকার জন্য গেটে নক করতে হয়, ভিতর থেকে খুলবে তারপর যাওয়া লাগবে। তার গোয়াল ভরা গরু, এক মাঠ ভরা ফসল, মানে এত মানুষ তাকে হেল্প করেছে। পরে বুঝলাম যে মহান আল্লাহ চাইলে সবই পারেন। মানে কারোর
ক্ষতি হয়েছে আমরা দেখছি, বাট আল্লাহ হচ্ছে এই ক্ষতিটা কোনো এক অভাগাত দিয়ে তার পাপ পূর্ণ করার জন্য করিয়েছেন। আবার মহান আল্লাহ হচ্ছে এই মানুষটাকে অনেক স্বাবলম্বী করার জন্য এই ক্ষতিটা তার হাত দিয়ে করিয়েছেন, হয়তো বা করেছে সে। যাই হোক, এই মানুষটা এখন খুব ভালো আছে, খুব ভালো আছে, এবং তার কোনো অভাব নেই। এবং সে এতটাই ভালো আছে যতটা ভালো তার ওই গ্রামে আর কেউই নেই সম্ভবত। আমি মাঝে মাঝে ভাবি, এবং আমরা তিনজন গিয়ে বলি যে এই যে মানুষটা যে তার ফসল কেটে দিয়েছিল, সে এখন নিশ্চয়ই হাত কামড়ায় যে কী করলাম, মানে ক্ষতি করতে চেয়ে এই লোকটার এত ভালো হয়ে গেল। তার গোয়াল ভরা গরু, বেশ কয়েকটা জমি নিয়েছে, তারপর তার বাড়িতে প্রাচীর দিয়েছে, অনেক দামি একটা গেট লাগানো বাড়িতে। আমি বললাম, আপনি বাড়ি ঘিরে টিরে এরকম করেছেন? বলছে একটু নিরাপত্তার জন্য। ওনারাই বলছে নিরাপত্তার জন্য। এই যে নিরাপত্তার জন্য, খুব ভালো লাগলো। কিছু মানুষের ভালো থাকলে, মানে কিছু মানুষ ভালো আছে, এটা দেখতে ভালো লাগে। ওনাদের ব্যাপারটা এরকম ছিল। অনেক ভালো লাগলো তার কথা শুনেও যে উনি এই অবস্থায়, আমি খুবই খারাপ লেগেছিল যখন দেখেছি এটা স্টোরিটা। একটু যদি আমরা পরিবারে আসি, মিসেস জুয়েল কেমন আছেন? সে তো অসুস্থ। আমার ওয়াইফ তো ক্যান্সার পজিটিভ। ও হচ্ছে যে এই যে ভ্যালোর যাবে সম্ভবত মানে নেক্সট উইকের দিকে বা ঈদের পরই যাবে। তো ওর ট্রিটমেন্ট চলছে। ও তো খুবই মানে সাহসী এবং হার না মানা একজন মানুষ। তো সে আসলে সে আমাকে সাহস দেখিয়েছিল বলেই তো আমি জাগতিক জীবনের এই চাকরি, স্যালারি, বোনাস এসব ছাড়তে পেরেছি। আসলে আপনার স্ত্রী যদি আপনাকে সাহস না দেয়, আপনি পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট, তা তো কোনো লাভ নেই। আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ তুমি পারবে, তাহলে আপনি শূন্য পকেটেও অনেক কিছু পারবেন। ধরেন আপনার সারাদিন আপনি অনেক ক্লান্ত, আপনি অনেক লস করেছেন আজকে। এই পার্কের মধ্যেই যারা চা বিক্রি করছে বা বাদাম বিক্রি করছে, আজকে সারাদিনে কোনো বিক্রি হয়নি, বাট বাড়ি ফিরে যাওয়ার পরে দরজা খোলার পর তার স্ত্রী তাকে কোথাও মানে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিয়ে বললো কি লাগবে না, আমরা তো একসাথে থাকতে চেয়েছিলাম, আজকে রাত না হয় না খেয়ে থাকলাম, কোনো ব্যাপার না, চিন্তা করো না, দেখবেন আপনার সব দুঃখ কর্পূরের মতো উড়ে গেছে। এই যে ব্যাপারটা, মানে সহধর্মিণী যদি চায় আপনার জীবনটা অবশ্যই সহজ করে দিতে পারে। আর যদি সহধর্মিণী না চায়, তাহলে আপনি যত জগৎ বিখ্যাত যেই হন না কেন, আপনার কোনো শান্তি নেই, এবং আপনি যা কিছুই অর্জন করেন না কেন, এবং দেখবেন আপনার অর্জনের খাতায় আসলে দিন শেষে শূন্য, এবং আপনি কিছু পাননি। মানে ব্যাপারটা ওইরকম যে সাহস দেওয়ার মতো একজন থাকতে হবে। যেমন আমি কত মানুষকে দেখেছি যে শূন্য পকেটে সংসার করে তারা দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র তার কাছের মানুষটি তার কাঁধে হাত রেখে বলেছিল যে আমি আছি তো। এই যে আমি আছি তো, চিন্তা করো না, এই শব্দটা বলার মানুষের না খুব অভাব। এটা যারা পায় তারা সত্যি ভাগ্যবান। সেই ভাগ্যবানের মধ্যে আমি একজন। ও ভালো মানুষ, এবং ও সবসময় বলে কি যে নো প্রবলেম, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ও যেন বিশ্বাস করে কোথাও মিরাকেল একটা কিছু ঘটবে, সেই মিরাকেল বা জাদুকরি কিছুতে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্যাপারটা, এটাতে মানুষ রিল্যাক্স থাকে, তার প্রোডাক্টিভিটি বাড়ে, সে তখন নতুন করে পরের দিন ভালো উদ্যমে কাজ করতে পারে। আপনি আজকে সকালে মানে একদম যখন বের হবেন, যদি আপনার ওয়াইফ বলতো আজকে শুক্রবার, কিসের কি দরকার নাই, কোনো যাওয়া যাবে না, চুপ করে বাড়ি, আপনি কিন্তু হ্যাপি থাকতেন না। কারণ আপনি হচ্ছে আমার সাথে আপনার একটা ডেট দেওয়া রয়েছে, তো আপনি খারাপ থাকতেন, এবং আপনি সারা দিনই খারাপ থাকতেন, সন্ধ্যাও খারাপ কাটতো। কিন্তু উনি আপনাকে বাইরে বের হতে দিয়েছে, বলেছে না না শুক্রবার, তাতে কি, তুমি একজন গণমাধ্যম কর্মী, তোমার কাজই তো ব্যস্ত থাকা, আমি তোমাকে মুক্ত পাখির মতো ছেড়ে দিলাম, যেখানে যাও দিন শেষে তুমি তো আমারই। তাই আপনি এত দারুণভাবে হয়তোবা এই প্রোগ্রামটার মানে হোস্ট হিসাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন, এটা কি তার অবদান না? তো সেই ক্ষেত্রে ও খুব অসুস্থ, বাট ও চেষ্টা করে সবসময় শক্ত থাকতে। এবং আমাদের কথা হচ্ছে একটা, যে কয়টা দিন বেঁচে আছি মানুষের জন্য কাজ করতে হবে, এবং এই বেঁচে থাকাটা সার্থক হোক। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, এবং এই মৃত্যু নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই, কারণ আমরা খুব ভালো করেই জানি যে পৃথিবীতে কেউ অমরত্ব নিয়ে আসেনি। তো সেই ক্ষেত্রে কারোর জীবন শর্ট হবে, কারোর জীবন লং হবে, এটাই নিয়ম। তার মধ্যে ধরে নিলাম যে আমাদের সংসারটা না হয় শর্ট হোক, সমস্যা কি? সবার যে সংসার 80 বছর 90 বছরের হতে হবে, এত দীর্ঘ আয়ু আর নির্লজ্জের মতো 90 বছর বেঁচে থেকেই বা লাভ কি? যদি মানুষের জন্যই কিছু না করতে পারলাম, তাহলে 90 বছর বেঁচে থাকলাম, পৃথিবীকে একদম চিবিয়ে চিবিয়ে ফিল করলাম, বাট পৃথিবীর একটা সময় গিয়ে যন্ত্রণাদায়ক হয়ে গেল দুনিয়াটা, লাভ কি? ধরেন আপনি 90 বছর বাঁচলেন, বা আমি বাঁচলাম, শেষ বয়সে আরও 7 বছর বিছানায় পড়ে থাকলাম। দেখেন ওই 7 বছরের যে বিতৃষ্ণা জন্মাবে পৃথিবীর প্রতি, আমার মনে হয় এই সুন্দর গ্রহটা অতটা খারাপ পরিস্থিতিতে না পড়ুক ওই সময়, বা ওই না হোক, আমি একদম ঝুপ করে মরে গেলাম,
এটা একটা অন্যরকম প্রশান্তি হোক। হুমায়ুন আহমেদ বলছে না যে চাঁদনি পরশু রাতে যেন আমার মরণ হয়। উনি তো মৃত্যুটাকে এইভাবে চেয়েছেন, তাই না? সবাই সহজ। মৃত্যুটা চায় একটু রিল্যাক্সের হোক, রিল্যাক্স বলতে কি একটু স্বস্তিদায়ক হোক, অস্বস্তির মৃত্যু কেউ চায় না। ধরেন 10 বছর পড়ে আছে একজন মানুষ বিছানায়, তার কাছের মানুষ বিরক্ত, কেউ তার সামনে যাচ্ছে না, কাছে আসছে না, সে বিছানায় পড়ে আছে, শরীরের বিভিন্ন জায়গা থেকে পচে যাচ্ছে। নিশ্চয়ই এই বেঁচে থাকা কারোর প্রত্যাশা না। সবাই বোধহয় ওই বেঁচে থাকাটাকে খুব অপছন্দ করে। তো সেই ক্ষেত্রে জীবনের চলতে 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 গল্পটা ছোট গল্পের মতো শেষ হওয়া হইল না, শেষ এরকম হওয়াটাই ভালো। তাই আমরা আসলে এটা নিয়ে কোনো হেডেক নেই। আল্লাহ ভরসা। ও অসুস্থ, আশা করছি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই দোয়া করি যে সুস্থ হয়ে যাবে। আমি একটা টক শো দেখেছিলাম, সেই টক শোতে বলছিলেন যে আপনার এই যে ছুটে চলা, চাকরি ছেড়ে দেওয়া, একটা ব্যাংকের ম্যানেজার থেকে আপনার ইস্তফা দিয়ে চলে আসা, লয়ার না হওয়া, সব কিছুর পেছনে একটা মানুষের অনেক বড় অবদান রয়েছে, আপনার শাশুড়ি আম্মা। আপনাকে আমি স্যালুট জানাই যে সে আপনাকে এটা হতে সহযোগিতা করেছে। তাকে নিয়ে যদি আপনি কিছু বলতেন। আসলে আমার মা জন্ম দিয়েছে, তার কাছে আমি ঋণী। সে আমাকে বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে। কিন্তু এই যে মানে আমি একটা কনজাস্টেড পরিবেশ থেকে উঠে আসা, তো শাশুড়ির কাছ থেকে যেটা পেয়েছি যে হিংসা ছাড়া জীবনটা কত সুন্দর হয় এটা দেখেছি। বা নির্লোভ হওয়াটা, বা উদারতাটা, বা মানুষের জন্য কাজ করতে পারাটা ওনার কাছ থেকে শেখা। তো ওনার কাছ থেকে জীবনের যেই নতুন একটা পথ এটা পাওয়া, উনি অনেক ভালো মানুষ। দেখেন, আপনি অনেক কিছু করছেন, বাট আপনার শ্বশুরপক্ষের লোক যদি আপনাকে ভালোভাবে না গ্রহণ করে, আপনি কিন্তু জামা হিসেবেও খারাপ। মানে জীবনটা না সব জায়গায় একটা জটিল ক্যালকুলেশনের খেলা। আপনি কোথাও হারতে পারবেন না, সব জায়গায় মানে একটা ব্যালেন্স থাকা চায়। আপনার শ্বশুরপক্ষের লোকজন ভাবলো কি যে কি দেখি করে, ওর চিন্তা চেতনা ভুল, সব ভুল, আপনি শান্তি পাবেন না। তো শাশুড়ির অবদানটা কি? উনি হচ্ছে আমার সব পাগলামিটাকে উনি মেনে নেন, এবং উনি কোথাও যেন বিশ্বাস করেন যে আমি যেটাই করি আমি সেটা ভালো করব। এই যে আমার প্রতি বিশ্বাস, এই বিশ্বাসের মর্যাদা রাখতে গিয়ে আমি আবার কখনো খারাপ করতে পারিনি। মানে ব্যাপারটা কীরকম, জানেন, একটা মানুষ যে অদক্ষ, তারপরে যদি আপনি দায়িত্ব দিয়ে দেন এবং দিয়ে বলেন দেখো আমি তোমাকে ট্রাস্ট করি এবং আমি বিশ্বাস করি তুমি খুব ভালো করবা এবং ভালোভাবেই করে আনবা, সে কিন্তু খুব সিরিয়াসলি করবে কাজটা। সেটা প্রমাণ করার জন্য হলেও মরিয়া হয়ে কাজ করবে। সে কিন্তু করবে। ব্যাপারটা উনি আমাকে একটা প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছেন এবং বলেছেন তুমি ভালো করবা। এই যে উনি বলেছেন ভালো করবা, আবার আমিও জামা হিসেবে নিজের হেডামটা ধরে রাখার জন্য চেষ্টা করেছি। সব মিলিয়ে মানে ব্যাটে বলে মিলেছে ভালো। যদি এরকম হতো যে না উনি যা বলে বলুক, আমি যা করলাম, বা উনি আমাকে যদি ডিপ্রেসড করতো তাহলে হতো না। তো সব ক্ষেত্রেই তাই, আপনি যে কোনো মানুষকে শুধু বলে দেখবেন যে আমার বিশ্বাস তুমি ভালো করবা, সে আর খারাপ করবে না। মানে সে চেষ্টা করবে আপনার মানটা ধরে রাখার জন্য। আমার জীবনে একটা জিনিস দেখেছি, যারা নতুন মোটর বাইক ড্রাইভ করতে শেখে তারা কেউ অ্যাক্সিডেন্ট করে না, খুব কম। দেখবেন নাই, বাইক চালানো যখন মানুষ শেখে তারপরে যে করে, যখন সে খুব ভালো রাইডার হয় তখন সে মারা যায় অ্যাক্সিডেন্ট করে। ভালো রাইডাররা ছাড়া খুব কম বাইকাররা মারা যায়। বাট প্রথম যখন কেউ বাইক চালাতে শেখে তখন সে খুব কনসিয়াস থাকে, খুব সতর্ক থাকে, সব কিছু সে ভালোভাবে মেনটেন করতে চায়। সে ভাবে, তার মন বারবার বলে তুমি নতুন, তোমাকে আরও বেশি টেক কেয়ার করতে হবে, সে ভালো করে। বাট যখন একজন ওভার কনফিডেন্ট হয়ে যায় তখন সে মাঝে মাঝে ভাবে যে আমি তো খুব ভালো ড্রাইভ করতে পারি, তখন সে মরে। ব্যাপারটা হচ্ছে এই যে আপনি অফিসের একটা এমপ্লয়ি, সে আপনার কাছে মনে হচ্ছে খুব দক্ষ না, বাট তাকে একটা ভালো দায়িত্ব দিয়ে দেখুন এবং আপনি তাকে কাছে ডেকে তার কাঁধে হাত রেখে বলুন আমার বিশ্বাস তুমি ভালো করবা, এই ইভেন্টটা তোমার দায়িত্ব, দেখবেন খুব হয়ে গেছে ভালো, এটা খারাপ হয় না। সেই টোটকাটাই কাজে দিয়েছে, বড় কাজে দিয়েছে। আপনার এই পাগলামিটা তো পরিবার থেকে, বিশেষ করে বাবা, যতদূর আমরা দেখেছি আরেকটা টক শোতে, যে আপনি এটা মেনে নেয়নি, নেওয়ার কথা না। এখন আঙ্কেলের অবস্থান কি এবং বাড়িতে লাস্ট কবে গিয়েছেন? বাড়িতে এখন যায় মাঝে মাঝে, এবং বাবা এখন খুবই ভালোভাবে গ্রহণ করেছেন এভাবেই যে আসলে আমি খারাপ কিছু তো করছি না। এবং আসলে হয় কি, গ্রামের মানুষ কেমন হয়, গ্রামের মানুষ শুধুমাত্র চাকর হবে একটা ছেলে এই দৃশ্য দেখতে পছন্দ করে। গ্রামের মানুষ হবে যে একটা সরকারি আমলা হবে, মানুষের হুকুম শুনবে, অন্যের দাসত্ব করবে, গোলামি করবে, মাস শেষে একটা বেতন পাবে, এটাই যেন ভালো।
আবার এরকমটা না যে আমি চাকরিজীবীদেরকে ছোট করছি, ডেফিনেটলি না। কারণ অনেক চাকরিজীবী রয়েছে, তারা এত ডেডিকেট করে দেশের জন্য, একটা দপ্তরের জন্য, যেটা কল্পনারও বাইরে। তো চাকরিজীবীরা তো অবশ্যই ভালো, কিন্তু আমি বলছি গ্রামের মানুষ চায় যে চাকরি করুক, সে একটা রুটিনের মধ্যে থাক। দেখেন, আমি যখন ঘুরে বেড়াচ্ছি প্রকৃতির মাঝে, আমি যখন একটু হাসছি প্রাণ খুলে, এই দৃশ্য না অনেকেরই সহ্য হওয়ার কথা নয়। আপনি দেখেন, আপনি একদিন আপনার এই যুগান্তরের অফিসে খুব দারুণভাবে হাসতে হাসতে ঢুকবেন, নন স্টপ হাসবেন, দেখবেন অনেকেরই খারাপ লাগবে। হ্যাঁ, কারণ সকালে যে ওয়াইফের সাথে ঝগড়া করে অফিসে এসছে, তার না এই দৃশ্য খুব একটা ভালো লাগার কথা না। ভাববে ভাই আমার মন খারাপ, তুই মন খারাপ করে থাক, তুই হাসিস কেন, ও কেন এত হ্যাপি থাকবে। মানে এটা মানুষের দোষ না, মানুষের ভেতরে এই প্রবৃত্তি রয়েছে, অভ্যাসে পরিণত হ্যাঁ, হয়ে যে গেছে। আমি খারাপ আছি, দুনিয়ার এখন সব খারাপ থাকতে হবে। তা না হলে বাইরের থেকে কলিগের সাথে মনোমালিন্য করে বাড়ি গিয়ে বউয়ের সাথে কেউ গ্যাঞ্জাম করে তো সবাই। এবং তার ওয়াইফ তো তখন হতভম্ব হয়ে যায়, কী রে ভাই, ভালো মানুষ সকালে গেল, এখন এসে একটু ঠান্ডা পানি এগিয়ে দিতে দেরি হলো, তাতেই এত রিয়াক্ট। কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না, মানে ঘরের বউটা তো বলির পাঠা হচ্ছে, ঝামেলা তো ঘটেছে অফিসে। অফিসে। তো এই অফিসের ঝামেলাটা আসলে ওই আবার চার দেয়ালের মধ্যে ঢুকে যাওয়াটা, এটা মানুষের একটা হয়ে গেছে, কমন একটা ব্যাপার হয়ে গেছে, যার কারণে মানুষ ভীষণ খারাপ থাকে। আর মূলত এই যে কথা বলতে বলতে প্রায় মানে নারী এবং পুরুষের ব্যাপারটা চলে আসে। দেখেন, একটা নারী তার পুরুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা মেয়ে একেবারে একটা হোয়াইট পেপার হয়ে তার শ্বশুরবাড়িতে যায়। পৃথিবীর কোনো নারী তার শ্বশুরবাড়িতে যুদ্ধ সংঘর্ষ করার জন্য যায় না, সবাই একটা হোয়াইট পেপার। যখন একটা বেনারসিতে একটা নারীকে বিয়ে করে একটা ছেলে তার বাড়িতে নিয়ে যায়, তখন সে একটা ব্ল্যাঙ্ক পেপার, একটা হোয়াইট পেপার, সাদা কাগজ। এই কাগজে শ্বশুরবাড়ির লোক যদি রজনীগন্ধা আঁকে, রজনীগন্ধায় দেখা যাবে, যদি ক্রস চিহ্ন দেয় বারবার, তাহলে ওটাই দেখা যাবে। মানে আমি বলছি যে একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে যুদ্ধ করার জন্য সে যায় না, সে একটা সাদা কাগজের মতো মন নিয়ে যায়। শ্বশুরবাড়ির লোকরা কী করে, এরকম একটা পেনের খোঁচা দিয়ে নানাভাবে আঁকিবুকি করে। এই সেই আঁকিবুকিগুলো হচ্ছে ক্রসের মতোই। তখন হচ্ছে কিছুদিন পর আপনি অবাক হবেন যে সেই মেয়েটা প্রতিবাদী হবে, স্বাভাবিক, নির্যাতিত মানুষ তো ঘুরে দাঁড়াবেই। তখন বলে, দেখেছো এই বইয়ের কি মুখ, মুখের উপরে কথা বলে, দেখেছো কীরকম একটা মেয়ে, কীভাবে কথা বলে টাস টাস করে, কাউকে মানেই না, আর দেখেছো ঝগড়া করা শিখে গেছে। ওনার দোষ না তো, আপনারা ওই হোয়াইট পেপারে ওই সবই এঁকেছেন, ঝগড়া, বকাবকি, গীবত, মারামারি, এগুলো এঁকেছেন, এবং সেটারই ফিডব্যাক আপনি দেখছেন। আপনি সারাদিন যা এঁকেছেন, আপনি তো তাই রেজাল্ট পাবেন, ওই হোয়াইট পেপারে তো তাই তো ফুটে উঠবে। সো নারীর দোষ না। একটা আঁকিবুকি কিংবা একটা অনেক জঞ্জাল সমৃদ্ধ কাগজ আপনারা ভালো পরিবেশে নিয়ে একটা ফাইলে বন্দি করে রেখে বললেন যে এটাই সৌন্দর্য, এই ফাইল আর খোলা হবে না, ফাইলের মধ্যে লুকানো থাক। একটা নারীর জীবনে ঝামেলা থাকলেও একটা ভালো পরিবেশ পেলে, ওই ভালো একটা ফাইলে বন্দি থাকলে, সে কিন্তু ভালো থাকতে বাধ্য, ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় তাই যে নারীর কোনো দোষ নেই, বা প্রত্যেকটা নারী মূলত যায় একটা ফ্রেশ মন নিয়ে শ্বশুরবাড়িতে, যে আমি একটা ভালো সংসার পেতে চাই, সবার সাথে মিশতে চাই, সবাইকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, আমি এই ঘর থেকে আবার সাদা কাপড়ে বের হতে চাই। কিন্তু আমরা মানুষরা অফিসের প্রবলেম ঘরে টেনে নিয়ে আসি, বন্ধুর সমস্যা বইয়ের পরে ঝাড়ি দিই, মানে যা কিছু হোক যেন ঘরের মধ্যে থাকা নিরীহ প্রাণীটাই প্রথম লক্ষ্যবস্তু। তখন তো অশান্তিটা হবেই। মূলত এই স্যাক্রিফাইস ব্যাপারটা দরকার থাকাটা, সেক্ষেত্রে পুরুষের উদারতা সবসময় রয়েছে, আরও যদি থাকে তাহলে ভালো হয়। মানে যেটা বলছিলাম যে আপনি হাসি মুখে যুগান্তরের অফিসে ঢুকবেন, অনেকের খারাপ লাগবে, বলবে আমার মন খারাপ, তুমি ভাই এত হাসছো, তোমার কি ঘটেছে? অনেকে বলবে কি হয়েছে, কিচ্ছু দরকার নেই, ফেসবুকে শুধু আলহামদুলিল্লাহ লিখে একটা স্ট্যাটাস দেন, অনেকেরই ঘুম নষ্ট হয়ে যাবে। কি হয়েছে, পদোন্নতি, বেতন বেড়েছে, বোনাস পেয়ে গেল, লটারি পেয়েছে, আমেরিকায় চলে যাচ্ছে, ডেনমার্কে যাচ্ছে, কত কাহিনী। মূলত আসলে মানুষ অন্যের ভালো একটু কম দেখতে পারে, এটা মেনে নিয়েই চলতে হয়, যে হোক না, সবাই তো একরকম না, মিটে গেল। একটা জানার ছিল, আমি আপনাকে এই চিত্ত মিডিয়ার আগের থেকেও ফলো করি, সেটা হচ্ছে ভাষা নামের কোনো একটা পেজ ছিল, রাইট? ওইটাতে কন্টেন্ট করতেন, ওইটার কি হলো? ওইটা আসলে অনেক গল্প, এই গল্পটা বলতে গেলে মানে
কাউকে দোষারোপ করতে হবে। আচ্ছা, কেউ একজন মানুষকে এখন অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে বাজেভাবে ডিফাইন করতে হবে যে এখন উপস্থিত নেই, এটা গীবত হবে। আর উনি থাকলে ওনার সামনাসামনি বললে ভালো হতো, যেহেতু ওনার পক্ষ থেকে উনি নেই, ওনার পক্ষে থেকে কেউ নেই, মানে ওনার সেলফ ডিফেন্স করার মতো কেউ নেই, তাই আমি ওইটা বলবো না। আচ্ছা। শুধু বলি যে আসলে অনেকগুলো প্ল্যাটফর্মেই কাজ করেছি বিভিন্ন সময়, সব জায়গাতেই ঠকেছি, খুব বাজেভাবে ঠকেছি। এবং ঠকেছি বললেও ভুল হবে, ওনারা আমাকে শিখিয়েছেন, আচ্ছা। ওনারা আমাকে দাঁড়াতে শিখিয়েছেন, ওনারা এটা বুঝিয়েছেন যে আসলে এটা তোমার জন্য পারফেক্ট না, তুমি এখান থেকে চলে যাও। তো আমার মনে হয় এটা একটা দারুণ ব্যাপার ছিল। আমার শত্রুদেরকে একেবারে এক রাশ গোলাপের শুভেচ্ছা, যে ওনারা আমাকে এভাবে বাজেভাবে বঞ্চিত না করলে আজকে আমি আপনার সামনে দাঁড়াতে পারতাম না। তো ওনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আমার শত্রুরা যারা প্রোগ্রাম দেখছে তাদেরকে খুবই খুবই ধন্যবাদ যে আপনারা আমার জীবনে অনেক বড় উপকার করেছেন। আপনারা এটা বুঝিয়েছেন যে নিজের ক্যামেরা থাকতে হয়, নিজের একটা ড্রোন থাকতে হয়, নিজের একটা সেট আপ থাকতে হয়, এবং এটা কোনোদিনও হতো না যদি আপনারা ওইভাবে বাজেভাবে আমাকে প্রত্যাখ্যান না করতেন। তো আপনাদের প্রত্যাখ্যান আমার জীবনে আশীর্বাদ। আপনাদের যদি কখনো মনে হয় যে এই অধমকে কোনো প্রয়োজন, তাহলে একটু বলবেন, আমি আমার সর্বস্ব দিয়ে হলো চেষ্টা করব, কারণ আমার শত্রুদেরকে আমি খুব ভালোবাসি, কারণ আমার শত্রুরা ছিল বলে আজকে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখন কি তারা আছে, তাদের অস্তিত্ব আছে? এখন তো ওটা মানুষের অস্তিত্ব তো শেষ হয় না, কিছুটা ম্লান, কিছুটা ম্লান। গণমাধ্যম বলেন আর শিল্প বলেন, সাহিত্য বলেন, এটা না একটা সাধনা, এটা না ওইরকম না মাটি কোপানো না। একটা মানুষকে আপনি একটা কোদাল দিলেন, সে জাস্ট দেদার সেখানে মাটি কোপানো শুরু করলো, একটা পুকুর হয়ে গেল। গণমাধ্যম না এরকম হয় না। পিছনে যে ভাইয়াটা ক্যামেরার পিছনে রয়েছে, উনি বারবার দেখছেন এই সানলাইট মুখের উপর পড়ছে, এই পাশে একটু শ্যাডো, এই পাশে ডার্ক, কত টেনশন করতেছেন না উনি? ক্যামেরার লেন্স এদিক ঘোরাচ্ছেন, সেদিক ঘোরাচ্ছেন। মানে শিল্পটা না এরকম একটা চর্চা, এটা আধ্যাত্মিকতা, এবং এই শিল্পটা না মানে একটা সাধনা। তো যখনই সেই সাধনাটা জাগতিক জীবনের সাথে ক্যালকুলেট করা হয়, সাধনা থাকে না। তো সেগুলোও তাই, সে ভালো আছে, ভালোই চলছে, কিন্তু ওই কোথাও যে স্রোতটা ছিল, স্রোতটা কিছুটা নিষ্প্রভ হয়েছে, কোথাও একটু শ্যাওলা জমে জমে গেছে। তবে উচিত ছিল, এবং আমি বিশ্বাস করি যে ওনারা আবার সবাই ঠিকঠাক করে নেবেন, এবং ওইগুলো ভালো চলছে, এটা দেখতে আমার ভালো লাগবে। কারণ আমি অন্যের ভালো না চাইলে স্রষ্টা আমার ভালো চাইবে না। এ কারণে আমি সবারই ভালো চাই, এবং আমার মনে হয় যে পৃথিবীর সবাই ভালো থাক এই প্রত্যাশা করা মানেই, তার মধ্যে আমিও তো আছি, এই গ্রহে তো আমিও একটা প্রাণী। তো যাই হোক, সবাই ভালো থাক, সব প্ল্যাটফর্ম ভালো চলুক, এবং আমি বিশ্বাস করি যে খুব দ্রুত আবার সব কিছু ঠিক করে কামব্যাক করবে, এবং সেই প্ল্যাটফর্মগুলো খুব ভালো চলবে ইনশাআল্লাহ। তাদের জন্য শুভকামনা। আপনার টিমে এই মুহূর্তে কতজন রয়েছে? 3 জন। এর বেশি বাড়াবো না, বাড়াতে চাই না, কারণ হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কারণ আমরা যদি একটু স্টুডিওতে তাদেরকে ডাকি, বা এই জায়গায় তাদেরকে একটু ডাকি, প্লিজ এই টিমের সঙ্গে যারা রয়েছেন, বিশেষ করে চিত্ত মিডিয়ার সঙ্গে যারা রয়েছেন, আমরা একটু ডেকে নিব, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও ইকরামুল এবং হাসান ভাই, দুজন, আর তো জুয়েল রানা ভাই আছেন। একটা গণমাধ্যম, একটা মিডিয়া আপনি দেখলে, যারা দেখে থাকেন চিত্ত মিডিয়ার, যারা প্রতিনিয়ত ফলো করে থাকেন, তারা জানবেন যে মাত্র 3 জন কর্মী দিয়ে এইভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো, চলানো, এবং প্রতিনিয়তই তো ভিডিও আপলোড করা হয়। এই কাজটা করে যাওয়া 3 জনের পক্ষে আসলে কতটুকু সম্ভব, আমরা একটু শুনতে চাই তাদের কাছ থেকে। কি মনে করে, কিসের আশায় সব কিছু ছেড়ে দিয়ে জুয়েল ভাইয়ের পেছনে পড়ে গেলেন? ছোটোবেলা থেকে আসলে ইচ্ছা ছিল ভিন্ন কিছু করার, ভিন্ন কিছু হওয়ার। একদম চাকরি বাকরি করে নিজের জীবনটাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলার কোনো ইচ্ছা ছিল না। যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে অমলকান্তি বন্ধু আছে, সে যেমন রোদ্দুর হতে চেয়েছিল, আমি হয়তো বা পাখি হতে চেয়েছিলাম। তো পাখি হতে পারিনি। পাখির কণ্ঠ, গান, প্রকৃতি, গাছপালা, মাটির গন্ধ, এগুলো এখন জানতে পারি, দেখতে পারি, খুব কাছাকাছি যেতে পারি। এটা একটা সৌভাগ্য। আর এর জন্য স্রষ্টার কাছে অশেষ কৃতজ্ঞ যে জুয়েল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে চিত্ত মিডিয়ায় আসা শুরু করা, এবং জুয়েল ভাই, হাসান ভাই, তারা দুজন আমাকে অনেকভাবে মোটিভেট করে। যেহেতু আমি ছোট, জুনিয়র, আমিও চেষ্টা করি তাদের সাথে সব কিছু গুছিয়ে দেওয়ার বা গুছিয়ে নেওয়ার। এটাই। ভালো আছেন তো এই টিমে কাজ করতে পেরে, আর্থিকভাবে, মানসিকভাবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন বলবো যে আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে আমার আজকে এখানে কাজ আছে একটা ব্যক্তিগত, তো সেই ক্ষেত্রে আমি যখন বলি যে ভাই আমার একটা কাজ আছে, আমি একটু যাবো, দ্যাটস আমি যেতে পারি, কোনো সমস্যা নেই। আবার আমি যদি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম,
সেখানে আমার অনেক বাধা নিয়ম, অনেক বড় একটা লিস্ট যে এর মধ্যে কাজ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। ভালো আছি, খুব ভালো আছি। হাসান ভাইয়ের গল্পটা একটু শুনবো। আপনি কেন আসলেন, এর পাল্লায় পড়লেন কেন যদি বলি? আসলে আমি অনেক জায়গায় জীবনে ছুটেছি। এই ছুটার ভিতরে আসলে আমি মানসিক শান্তি কোথাও পাইনি। তো আমি একটা প্রতিষ্ঠানে জব করতাম, সেই প্রতিষ্ঠান থেকে জবটা আসলে কন্টিনিউ করতে পারিনি, কারণ এখানে মানসিক খুব চাপ ছিল। এত মানসিক চাপ যেটা আসলে আমাকে খুবই জ্বালাতন করছিল ভিতর থেকে, অন্তরে একটা কোথাও না একটা দ্বিধা তৈরি করছিল। তারপর আমি সেই চাকরিটা ছেড়ে যখন চলে আসি, তখন আসলে ভাইয়ের প্রোগ্রাম অনেক আগে থেকে আমি দেখতাম। তো ভাইয়ের সাথে আমার যখন দেখা হয়, তখন হচ্ছে ভাইয়ের একটা কথা আমার কানে বাজে। আমাকে জিজ্ঞেস করে ভাই যে আপনি কি করছেন এখানে? আমি বললাম যে ভাই আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, সেখান থেকে আমার চাকরিটা ছেড়ে আসছি, এখন আমি আবার আরেকটা প্রতিষ্ঠানে জয়েন করছি। তো ভাই বলছে সেই তো আপনি কড়ার উপর থেকে চুলাতেই পড়ছেন। তো আমার আসলে এই জিনিসটা ভিতরে আসলে খুব ভাবালো যে বিষয়টা আসলেই তো আমি একটা মানসিক যন্ত্রণার একটা জায়গা থেকে আবার আরেকটা মানসিক যন্ত্রণার জায়গায় ব্যাক করছি কিনা। তারপরে আমি আসলে ভাইয়ের সাথে কথা বললাম। তারপর বললাম যে আসলে কোনো সুযোগ আছে কিনা লাইফে অন্য কিছু করা যেটা মানসিক প্রশান্তি পাওয়া যাবে। তো আসলে ভাইয়ের কাজগুলো আমার আগে থেকে মুগ্ধ করতো। তারপরে ভাইয়ের সাথে যখন আমি জার্নিটা শুরু করি, তখন আসলে আমি মোটামুটি প্রকৃতির একটা প্রেমে পড়ে গেলাম। এবং এই প্রকৃতির ভিতরে আসলে এত মায়া, এই প্রকৃতির ভিতরে আসলে সোর্সটা এত রিসোর্স দিয়ে রাখছে যে প্রকৃতি এক এক সময় এক এক রকম। কখনো আসলে ভোরের প্রকৃতিটা একরকম সৌন্দর্য দেয় আমাদেরকে, তারপরে দুপুরের প্রকৃতিটা আমাদের আরেক রকমভাবে সৌন্দর্য দেয়, তারপরে অন্তর প্রশান্ত করে। কখনো কখনো আপনার প্রচণ্ড হৃদয়ে তোলপাড় চলছে কোনো বিষয় নিয়ে, আপনি খুব কষ্টে আছেন, প্রকৃতির কাছে গেলে যেন সুখ খুঁজে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে আসলে আমি আসলে ক্যামেরাটা আমি ধারণ করি। চিত্র মিডিয়ার যে প্রোগ্রামগুলো দেখেন আপনারা, ওই ক্যামেরার দৃশ্যগুলো আসলে স্ক্রিনে যেভাবে দেখা যায়, বাস্তবে যেভাবে দেখা যায়, স্ক্রিনে আসলে সেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করাটা এটা খুবই চ্যালেঞ্জিং কাজ। তারপরেও এর ভিতরে একটা কোথাও না কোথাও মায়া আছে যে আমি আসলে যেটা দেখছি সেটা মানুষকে দেখাইতে পারছি, এটা আত্মতৃপ্তি তৈরি হয় নিজের ভিতরে। তো ভাইয়ের সাথে এইভাবে আমরা ছুটতে ছুটতে কিছু কিছু জায়গায় কখনো কখনো কিছু অসহায় দুস্থ মানুষদের যখন আমরা রাতের অন্ধকারে, রাতের আধারে যখন আমরা তাদেরকে একটু হেল্প করতে পারি, তখন একটা আত্মতৃপ্তি তৈরি হয়। আসলে প্রকৃতি এবং মানুষের সাথে মিশে থাকার জিনিসটা আসলে আমাদেরকে খুবই আন্দোলিত করে। এবং এই প্রশান্তি ছেড়ে আসলে অন্য কিছু করা বা অন্য চিন্তা ভাবনা করা এখন আমাদের জন্য খুবই কঠিন, কারণ প্রকৃতির ভিতরে একটা শান্তি পেয়ে গেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। আপনি যে মানুষ দুজনকে পেয়েছেন, যে গল্প শুনলাম, আপনার মতো বানিয়ে ফেলেছেন অলরেডি। না, ওই যে সৎ স্বর্গে সর্ববাস, অসৎ স্বর্গে সর্বনাশ, বিষয়টা এইরকম যে আপনার সাথে থাকতে 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 তারাও না একই মেন্টালিটির যদি না হয় না, আসলেই হয় না, আপনার ম্যাচ না করলে হয় না। আমি যে সহকর্মীদের সাথে কাজ করব, তারা যদি আমাকে রিড করতে না পারে, আমি যদি তাদেরকে ভিতরে না পৌঁছতে পারি, আসলে সেই টিম ওয়াইজ কাজটা আর হয় না, যেটা আপনি আমার মনে হয়েছে যে অনেকটা করে ফেলতে পেরেছেন। এইটা হয় কি যে আপনি যে কোনো মানুষকেই আবার ওদের সাথে রাখেন, তারাও দেখবেন একটা ওই মানে ফ্র্যাগ্রেন্স পাবে। ব্যাপারটা হয় মানুষের প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্যই এক একটা পারফিউম। মানে মানুষের চরিত্রে কিন্তু একটা সুগন্ধ আছে কিংবা দুর্গন্ধ আছে। মানুষের চরিত্র এক একটা গন্ধযুক্ত চরিত্র, সেই পারফিউমটা আমরা ফিল করি না। যদি ফিল করা যেত তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে কত ধরনের মানে রকমের গন্ধ পাওয়া যেত, এটা আপনি কল্পনাও করতে পারবেন হয়তো বা। সেই ক্ষেত্রে হয় কি, যখন আপনি একটা খারাপ মানুষকেও প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসবেন এবং তাকে সেভাবেই দিনের পর দিন রাখবেন, দেখবেন একটা ব্যাপার ঘটে গেছে কিছু। কারণ প্রকৃতি সব সন্তানকেই বুকে টেনে নেয়। তো ব্যাপারটা হচ্ছে কি, ওরা তো অনেক কাজ করে ক্যামেরার পেছনে। আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি শুধুমাত্র দৃশ্যের বর্ণনাটুকু করি, বাকি ওরা তো কিভাবে সুন্দর লাগে দেখতে, বা প্রথমে দু চোখ ভরে দেখে নেয়। এই যে 756 মেগাপিক্সেলের ক্যামেরা আল্লাহ দিয়ে রেখেছে দুই চোখে, এটা দিয়ে আগে দেখে নেওয়ার পর ওই দৃশ্যটা সেম চোখে যেরকম দেখা গেছে ক্যামেরাতেও যেন সেরকম দেখা যায়। যেমন আমরা অনেক সময় আমাদের ড্রোন ছিল না, ড্রোন হয়েছে,
তো আমরা অনেক সময় ড্রোনের ফুটেজ নেওয়ার পর আমাদের মনে হয় যে এই দৃশ্য তো মানুষ পাখি হয়ে দেখবে না, দেখবে না। দরকার নেই, নো নিড। সেই যত ভালো শটই হোক আমরা সেটা রিজেক্ট করি যে না, ড্রোনের শট লাগছে না। কারণ দেখেন, আপনি গুড় দিবেন মিষ্টির জন্য, তাই বলে কি অতিমাত্রায়? মধু তো ততক্ষণই অমৃত যতক্ষণ আপনি লিমিটে খাচ্ছেন। যখনই আপনি একবারে 2 কেজি মধু খাচ্ছেন, সেই অমৃত বিষ হয়ে গেল। তার মানে মধুও বিষ, প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত তীব্র ভালোবাসাটাও খারাপ। তো সব মিলিয়ে একটা ব্যালেন্স থাকতে হয়। ক্যামেরারও ব্যালেন্স আছে, যে আমরা একটা দৃশ্য দেখছি, মানুষ যে অ্যাঙ্গেলে দেখে চোখে দিয়ে সেইভাবে আমরা দেখাতে চেষ্টা করি। আমরা কখন ওই মাটি থেকে শুয়ে পড়ে শট নিব না, আমরা আকাশ থেকে উড়ে শট নিব না, দরকার নেই তো। কারণ একটা মানুষ হাঁটতে চলতে তার চোখে যেভাবে দেখে শটটা সেভাবে হোক। মানে আমরা ন্যাচারাল রাখার চেষ্টা করছি। ব্যাপারটা এরকম যে তুমি মোড়কের উপরে যা দেখলে ভেতরেও তাই আছে। মানে ব্যাপারটা এরকম না, উপরে বিশাল বড় র্যাপিং পেপার, মাঝখানে কিছু নেই, এরকম না। আমরা অডিয়েন্সকে আশাহত করতে চাই না কোনো সময় না। আমরা চাই অডিয়েন্স হচ্ছে একটা ফিল পাক যে না, এই যে আমি যে প্রোডাক্টটা নিচ্ছি ওদের কাছে, জাস্ট ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট। প্রতিটা কন্টেন্ট একটা প্রোডাক্ট। এটা ভিউ হয়, এখান থেকে রেভিনিউ পাই আমরা, তাহলে প্রোডাক্ট না, প্রোডাক্ট। দেখেন, আমরা তো সবাই সেলার, এই দুনিয়ার আমরা সবাই সেলার। আপনি নিজেও আপনার স্ত্রীর কাছে ইউ আর সেলার। সেলার কেন? আপনি তাকে ভালোবাসা সেল করছেন। ভাবির যখন তীব্র জ্বর আসে, আপনি যদি তার মাথায় হাত দিয়ে একটু বিষ না করেন, যদি বলেন যে ইস জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে, আমি তোমার জন্য কী আনবো, আমি কি একটা ডাব আনবো, আপনার চোখে উদ্বিগ্নতা না দেখা দিলে আপনিও কিন্তু তার কাছে ভালো স্বামী নয়। তাহলে এই যে আপনার যত কিছুই খারাপ লাগুক, আপনি যে তার কাছে ভালোবাসাটা সেল করছেন, তাহলে কি আপনি সেলার না? সেলার। পৃথিবী সবাই সেলার। মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আমি তোমার কথা শুনবো, আমি সৎ পথে চলবো, মানুষকে হেল্প করব, আমি হজ জাকাত নামাজ রোজা সব করব। এই যে আমার ভালো কাজগুলো তোমাকে দিচ্ছি, তার বিনিময়ে আমাকে জান্নাত দাও। এই যে গিভ অ্যান্ড টেক ব্যাপারটা সবার মধ্যেই, স্বামী স্ত্রী স্রষ্টা সৃষ্টি, মানুষ এক মানুষ আর এক মানুষ, সবার কাছেই মূলত মানুষ সবাই সেলার। কেউ ভালোবাসা সেল করে, কেউ ভালো ব্যবহার সেল করে, কেউ পণ্য সেল করে, সবাই সেলার। দিন শেষে আমরা ফিল করি আমাদের দর্শকরা প্রতারিত না হোক, তারা ভালো ফিল নিয়ে প্রোগ্রামটা শেষ করুক এবং তারা বলুক এত দ্রুত কেন শেষ হলো, আর একটু হতো, আরও কিছুক্ষণ চলতো, আক্ষেপ রেখে দিক ভেতরে। একদম শেষ পর্যায়ে দর্শকদের, অর্থাৎ আপনি যারা কন্টেন্ট ক্রিয়েটর এখন হতে চায় বা আপনাকে দেখে অনুপ্রাণিত হতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন যারা জুয়েল রানা হতে চায়? দেখেন, আসলে যারা কন্টেন্ট ক্রিয়েশন আসতে চায়, আমি তাদেরকে বলবো যে এটাকে খুব ছোট কাজ ভাবার দরকার নেই। এটা একটা আর্ট। আর্ট কখনো ছোট হয় না, আর্ট তো আর্টই। তো আমি আসলে উপদেশ দেওয়ার মতো অতটা দক্ষতা আমার নেই বা অতটা যোগ্যতা সম্পূর্ণ আমি নই। আমি সবার কাছ থেকে শিখি প্রতিনিয়ত। আমি শুধু একটা কথা বলবো যে আপনার কন্টেন্ট যেন আপনার গাল খোটার নাম না হয়, মানে আপনার কন্টেন্ট যেন আপনার গালি না নিয়ে আসে, মানে এমন কন্টেন্ট না হোক যেটা যেন আমার বিশ্বাস করতে কষ্ট হয়, এরকম না হোক। মানে আপনি কন্টেন্টের মধ্যে প্রাঞ্জলতা নিয়ে আসেন। আমি বলছি দর্শক, আমি আপনাদের এখন এমন একটা কিছু দেখাবো যেটা আপনি জীবনে দেখেননি, দেখেন এই রকম ইন্ট্রো যেন না হয়। আমি নিজেও আঘাত পাই, কারণ আমিও তো দিন শেষে অডিয়েন্স, আমিও কারো কন্টেন্ট দেখি না, অনলাইনে থাকি। তো আপনি তারপর আমাকে কি দেখালেন, এমন একটা জিনিস দেখালেন যেটা খুবই সহজ, সবাই দেখেছে। এটা বলার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। এটা তো অনেক সুন্দর করেও বলা যায়, তাই না? আপনি আপনার একটা মনোভাব আপনি ব্যক্ত করছেন, সেটা কি আপনাকে খুব বেশি ঢাকঢোল পিটিয়ে সুন্দর করা যায়? ব্যাপারটা এরকম না, অনেক মৃদু করে সুন্দর করে বলা যায়। আপনি কাউকে যে ধূপ করে বললেন যে আমি তোমাকে ভালোবাসি, এটা একটা শব্দ। আবার আপনি তাকে আলতো করে তাকে আপনি গিয়ে বললেন যে আমাকে একটু সময় দেওয়া যায় আপনার সাথে কথা বলার, আমি 1 মিনিট সময় নেব। সে তখন বলবে কি যে কেন? আপনি তখন বললেন যে দেখুন, আসলে আমি আপনাকে বিব্রত করতে চাইনি, ওই যে দূর থেকে উকি ঝুঁকি মেরে দেখা, একটু শীষ বাজানো, পথের পাশে অপেক্ষা করা, ফেসবুক আইডির জন্য ফোন নিয়ে ঘুরে বেড়ানো, আমি না ওরকম না। আমার মনে হয়েছে যে আপনাকে আমার ভালো লাগে, এই কথাটি না জানাতে পারলে আমার কোথাও যেন একটু অস্বস্তি হচ্ছে, আমি রাতে ঘুমাতে পারছি না, আমার একটু যন্ত্রণা হচ্ছে। আপনি রিজেক্ট করতে পারেন, এটা আপনার ওন উইশ, বাট আমার বলতে হবে, কারণ আমি এটা না বললে খুব অশান্তি বোধ করছি, আমার ভেতরটা মানে জ্বলে পড়ে যাচ্ছে, আমি একটু বলতে চাই, আমার মানে ভাবটা বলতে চাই। দেখেন সে খুব ভালোভাবে নেবে, তখন সে শুনবেও বটে যে আপনি কী বলতে চান। তো ব্যাপারটা এরকম। শেষ কথা হচ্ছে এটাই যে আপনার কন্টেন্ট যেন আপনার গালির নাম না হোক, কন্টেন্ট হচ্ছে
দেখে যেন মানুষ একটু কত শান্তি পায়। মানে এমন না হোক কাউকে ছোট করে, কাউকে চৌচির করে কন্টেন্ট তৈরি করে, কাউকে মানে বাজেভাবে ডিফাইন করে, কোনো কিছু দই ধরে কোনো মানুষকে ছোট করে, এরকম করার দরকার নেই। ব্যাপারটা না, ফিডব্যাকটা আপনার উপরেই আসবে একসময়। আপনি সোশ্যাল মিডিয়াতে চাইলেই কাউকে না ছোট করতে পারেন না। এটা আমার আপনার বাবার প্রতিষ্ঠিত স্কুল না যে আমি যা পড়ালাম মানুষ পড়তে বাধ্য, এরকম হয় না। নিবে না, সে চলে যাবে, হ্যাঁ। কোথাও চলে যাবে। আমার মনে হয় কোথাও এই ধৈর্যটা রাখা, কোথাও মানুষকে রেসপেক্ট করা, সবাইকে রেসপেক্ট করতে হবে। আপনার প্রত্যেকটা কথার আঘাত কারো হৃদয়কে একদম নষ্ট করে দিচ্ছে, এটা যেন না হয়। আপনি যেন মাথায় রাখতে পারেন যে আমার কথা দিয়ে কেউ কষ্ট পাচ্ছে না, তো একটু এড়িয়ে গেলেন, দরকার কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে দুনিয়ার সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হবে কোন কারণে? উনি বললেন জীবের কারণে। তো জীবটা আসলে এটি পরিমিতি বোধটা রাখা আর কি আমি বলছি। আমরা দেখি প্রায়ই কন্টেন্ট তৈরি হয় এমনভাবে যে কাউকে না কাউকে পচানো হয়, ছোট করা হয়। দেখেন, আপনি আপনার শত্রুকেও যদি ছোট করেন, আপনি নিশ্চিত থাকেন সমপরিমাণ অপদস্থ আপনাকেও হতে হবে, এবং এই অনলাইনেই হতে হবে, হয় আজ না হয় কাল। মানে আপনি চিন্তা করেন না যে আপনি কাউকে হেয় করলেন, বিনিময়ে আপনি সারা জীবনই এভাবে থেকে গেলেন, এরকমটা হয় না। বাট আমরা এটা অনেকেই করে বসি, এটা আমরা করবো না কখনো। কারণ একটা জিনিস তো সত্য, যে শত্রু সেও কারোর বাবা, সেও কারোর স্বামী, সেও কারোর সন্তান, সেও কারোর প্রতিবেশী, সেও কারোর কলিগ। হয়তোবা আপনি তাকে অপছন্দ করেন, সে হয়তোবা আপনার কাছে জঘন্য ব্যক্তি, তার সন্তানের কাছে কিন্তু তার বাবা, তার স্ত্রীর কাছে সে কিন্তু স্বামী। আপনি যে অনলাইনে ধূপ করে একটা মানুষকে গালি দিয়ে তাকে পচিয়ে নষ্ট করলেন, এটা কি ঠিক হলো? হলো না। কেন এই মানুষটার না কোথাও সম্মান আছে। হতে পারে তার কোনো গোপন আমলের জন্য আল্লাহর কাছেও সে প্রিয়, আপনার কাছে অপ্রিয়, মানে সারা দুনিয়ার কাছে অপ্রিয় হতেই হবে, এটা কেন হবে? তাই কন্টেন্ট যেন কখনো অন্যের ক্ষতির কারণ না হয়, কন্টেন্ট যেন কখনো অন্যের রক্তপাত ঘটানোর মতো কিছু ব্যাপার না হয়, কন্টেন্ট যেন সবার প্রশান্তির কারণ হয়। কন্টেন্ট যেন এমন হয় যে না, আমি এটা দেখলাম, আমি 2 মিনিট সময় দিয়েছি, কিছু শিখেছি, কিছু পেয়েছি। সেটা হতে পারে মনের শান্তি, হতে পারে চোখের শান্তি, হতে পারে আত্মার শান্তি, হতে পারে শুধুই কোনো তথ্য। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কন্টেন্ট এভাবে সাজানো যে সেখান থেকে মানুষ যেন একটা ফ্লেভার নিয়ে যায়, যে হ্যাঁ আমি এটা জানতাম না, এখন এটা জানি। আজকে সকালে একটা কন্টেন্ট গিয়েছে, সেই কন্টেন্টের প্রথমেই ছিল যে পল্লীকবি জসিমউদ্দিনের ধানক্ষেত কাব্যগ্রন্থ 1933 সালে প্রকাশিত হয়েছিল। সেই ধানক্ষেত কাব্যগ্রন্থে একটা বিশেষ উক্তি ছিল যে সবুজ হলুদে সোহাগ ঢোলায়ে ধানের ক্ষেত বাতাসে দোলে। এই যে আপনি এখন জেনে গেলেন ধানক্ষেত কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত। আমরা চেয়েছি যে কন্টেন্টে কিছু না পায় তাও যেন মানুষ একটা তথ্য পেয়ে যায়, হয়ে গেল। এই তো মানুষ কি দেখবে না? দেখবে তো, দেখবে। ব্যাপারটা এরকম না যে শুধু খারাপ হলেই দেখবে, শুধু মারামারি কাটাকাটি বকাবাজি, এগুলো থেকেও বের হতে চায় মানুষ। হ্যাঁ, কিছুটা সময় নিজের করে পেতে চায়, যেই কন্টেন্টটা আমি দেখছি আমার শৈশবে আমি ফিরে যাচ্ছি। তো কন্টেন্ট হোক প্রশান্তির, এইটুকু মেসেজ, এইটুকুই অনুরোধ। কারণ আমরা সেদিনই কন্টেন্ট তৈরি করা বন্ধ করবো যখন দেখবো যে কমেন্ট বক্সে অনেক গালি, সেদিন আমরা আলতো করে চলে যাব, বলবো যে এনাফ, হয়তো আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি, আমরা অন্ধকার গলিতে ঢুকে পড়েছি, আর হচ্ছে না, আমরা আর বানাবো না। আর যতদিন পর্যন্ত মানুষ ভালোবাসাটা দিচ্ছে, ভালো বলছে চালিয়ে যাও, সুন্দর হচ্ছে, অবাক হচ্ছি, ফিল পাচ্ছি, শান্তি পাচ্ছি, ততদিন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমরাও সেই প্রত্যাশা করি যেন এই যাত্রা আপাতত না থামুক। আর আপনার সাথে আমার প্রথম দেখা, আজকে কথা হয়েছে, আরও বেশ কয়েকবার কথা হয়েছে, প্রথম দেখা এই মানুষটার কাছ থেকে 2টো লাইন শুনতে চাই অমিত হাসান রবিন সম্পর্কে। খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে কিছু কিছু ফেস আছে যে ফেসের মধ্যে কোথাও যেন একটু মায়া আছে। আপনার ফেসটা সেরকম, খুবই মায়াবী, হাস্যোজ্জ্বল মানুষ। আর প্রশংসাটা সামনে করা উচিত, কারণ প্রশংসা রাতের অন্ধকারে নিজের মনে আউড়িয়ে কী লাভ যদি আপনি না জানেন। এরকম কত অব্যক্ত কথা জানানোর মানে অভাবে কত মানুষ হারিয়ে গেল, সেটা আর হতে দিতে চায় না। যুগান্তরকে অনেক 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 ধন্যবাদ। রবিন ভাই শ্বেত শুভ্র একটা পোশাক পরে সুন্দর একটা ছেলে সামনে দাঁড়িয়ে আছে, এবং আশা করছি ভিতরটাও অতটাই সাদা, এবং ক্যামেরার পেছনে যারা ছিল এতক্ষণ কষ্ট করছিল তাদেরকেও ভেতর থেকে অভিবাদন। এবং আমরা সবসময় একটা টিম নিয়ে যাই, এবং কোনো স্বীকৃতি আমি গ্রহণ করার আগে ওদেরকে বলি যে আপনারা আগে যান। এর কারণ একটা, আমি মনে করি যে ক্যামেরার পেছনে যারা থাকে দে আর রিয়েল হিরো। আমি ক্যামেরার সামনে বাচালতা করছি মানে আমি সব এরকম না, আমি কিছুই না। আপনি বিশ্বাস করেন ক্যামেরার পেছনে যারা থাকে তারা যে কত বড় মানুষ, ক্যামেরা যে কি মায়াবী একটা জিনিস এবং কি টাফ একটা জিনিস। আমি ক্যামেরা হাতে নিয়ে আমার ভয় লাগে, এত কঠিন জিনিস সামলায় কী করে।
তো ক্যামেরাটা এরকম যে আপনি চোখে যা দেখছেন, ক্যামেরার লাইটের সাথে যুদ্ধ করে, ওয়েদারের সাথে যুদ্ধ করে, লেন্সের সাথে যুদ্ধ করে, জুম ইন জুম আউট কত কিছু করে সেই দৃশ্যটা ফুটিয়ে তোলে একজন ক্যামেরা এক্সপার্ট। তো পৃথিবীর সব ক্যামেরা এক্সপার্ট আসলে বড় বড় শিল্পী, এত বড় শিল্পী যার ধারে কাছে কোনো উপস্থাপক না। তো আমি ক্যামেরা আর্টিস্টদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। ক্যামেরার পিছনে যারা ছিল দে আর রিয়েল হিরো, এবং তাদেরকে ভেতর থেকে ভালোবাসা জ্ঞাপন করছি। আর ডেফিনেটলি আপনি এরকমই থাকেন, আপনার জন্য শেষ লাইন হচ্ছে এটা, যে আপনি এরকমই থাকেন, এরকমই মানে জাস্ট এরকম নদীর মতোই থাকেন। আপনাকে নদীর মতোই বললাম, কারণ নদী শুধুমাত্র দেয়, নদী সমুদ্রকেও দেয়, নদী এতটাই বড় যে সমুদ্রকেও নদী দেয়। কখনোই হচ্ছে যে দেখেন প্রত্যেকটা নদীর শেষ গন্তব্য কিন্তু সমুদ্র, তার মানে নদীও কিন্তু সমুদ্রকে জল দেয়। তো নদীর মতোই থাকেন, এভাবে প্রবাহমান থাকেন। ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। Thank you. অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।